এই ঘটনাটি মূলত এই আমিরুল ইসলাম আশিক ভাই উনি ওনার বাবার কাছ থেকে শুনেছিলেন, আর ওনার বাবার কাছ থেকে যেভাবে শুনেছিলেন উনি সেভাবেই বলার চেষ্টা করেছেন বলে আমাদেরকে উল্লেখ করেছেন। ঘটনাটি ঘটে বগুড়া জেলার মাদলা ইউনিয়নের দরিনন্দ নামক একটি গ্রামে, আর ঘটনাটির সময়কাল 1980 সালের পরের দিকে। ঘটনাটি যার সাথে ঘটেছিল তার নাম কালু। আসলে লোকজন তাকে এই নামেই ডাকে, তার আসল নাম কি এটি অনেক লোকই জানতো না। আর স্থানীয় তালুকদার বাড়ি নামে একটি প্রভাবশালী পরিবার ছিল, তাদের অনেক ভূ সম্পত্তি ছিল। এই তালুকদার বাড়িতেই এই কালু কাজ করত, মূলত ক্ষেত খামারের কাজগুলোই কালু করত। ঘটনাটি যখন ঘটে তখন শীতকাল চলছিল। ওই গ্রামটি শহর থেকে প্রায় 10 কিলোমিটার দূরে অবস্থিত। আর ওই সময় মানে 80-র দশকের দিকে এখনকার মতো এত সুন্দর ট্রান্সপোর্ট ব্যবস্থা ছিল না, যার কারণে লোকজন পায়ে হেঁটেই শহরের দিকে আসা যাওয়া করতেন আর কি। গ্রামের অন্য যে চাষিরা ছিল বা অন্যান্য যে কৃষক পরিবাররা ছিল বা গৃহস্থ পরিবার ছিল, তারা শীতকালে মূলত ফুলকপি এবং বাঁধাকপি এই দুটি চাষ করতেন, মানে এই দুটি কপির চাষ করতেন। আর এগুলো তারা সারাদিন কাটাকাটি করার পরে সুন্দর করে তাদের মতো করে একটা সুন্দর একটা প্যাকেজিং সিস্টেম করে নিতেন, এবং ফজরের নামাজের পর সবাই শহরের উদ্দেশ্যে রওনা দিতেন আর ঢাকার গাড়িতে তুলে দিতেন। ওই জিনিসগুলো ঢাকার বিভিন্ন বড় বড় বাজার, স্পেশালি কারণ বাজার, শ্যাম বাজার, তো এই রকম বাজারগুলোতে চলে আসতো, বিভিন্ন আড়তে চলে আসতো। তো এটা মূলত ওখানকার ম্যাক্সিমাম চাষিরাই এভাবে সবজিগুলো বিক্রি করতেন। আর সাধারণত চাষিরা একসাথে কয়েকজন মিলে বের হতেন। তো এমনই এক রাতে একটি ঘটনা ঘটে ওই কালুর সাথে। রাত আনুমানিক কয়টা বাজে তখন কালু জানতো না, হঠাৎ করে কালুর ঘুম ভেঙে যায়। তো তিনি চিন্তা করেন যে কি ব্যাপার, এতক্ষণ ঘুমালাম, কেউ তো আমাকে ডাকলো না, আমাকে কি আমার পরিচিত জনরা না নিয়েই আজকে চলে গেল নাকি শহরের দিকে। তো উনি ঘুম থেকে উঠে পড়েন এবং উঠে যখন ঘরের বাইরে যান তখন দেখেন বাইরে তখনও বেশ অন্ধকার। উনি ভাবেন ফজর আজান হয়ে গেছে, হয়তো একটু পরেই সকাল হয়ে যাবে, তো অন্ধকার রয়েছে, এখন আর একটু ঘুমাবো না, থাক, ঘুমানোর দরকার নাই, যেহেতু উঠেই পড়েছি আমি চলে যাই। যেহেতু ওনাদের যেই একটা বিশেষ প্যাকেজিং সিস্টেম, এটাকে ওনার স্থানীয়ভাবে ভার বলতো, ভার। তো ওনার ওই কপির ভার নিয়ে উনি শহরের উদ্দেশ্যে রওনা দেন। বাড়ির অন্য সদস্যদেরকেও তারা উনি ডাকেননি, কারণ তখনও তো আসলে সকাল হয়নি। চিন্তা করলেন যে ঠিক আছে, আমার পরিবার বা পরিবারের অন্য সদস্য যারা আছে তারা ঘুমাক। তো উনি রওনা দেন। এদিকে কয়টা বাজে উনি কিন্তু জানেন না, তবে তথ্য যতটুকু পাওয়া গিয়েছিল পরবর্তীতে, তখন রাত প্রায় 3টা কি 3:30 এরকম বাজে। তো যাই হোক, উনি বাইরে বের হন। বাইরে বের হয়ে উনি হাঁটা শুরু করেন। তার বাড়ি থেকে 10 মিনিট দূরত্বে, কিলোমিটার না, 10 মিনিট হেঁটে গেলে একটু দূরে একটি বাগান পড়ে, আর ওই বাগানের মাঝখান দিয়ে রাস্তা। তো উনি সামনের দিকে আগাবেন, হঠাৎ করে উনি দেখেন যে একটি বড়সড় কালো বিড়াল ওনার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। উনি যতই এগোচ্ছেন ওই বিড়ালটা কিন্তু এখান থেকে নড়ছে না, স্থিরভাবে দাঁড়িয়ে আছে, একটু নড়াচড়া করছে না তার আগমন দেখেও। বিড়ালটির অবস্থা দেখে মনে হচ্ছিল ওই বিড়ালটি আসলে কালু সাহেবের জন্যই অপেক্ষা করছিল। বিড়ালের মধ্যে খুব একটা গাম্ভীর্য, ধীর স্থিরতা লক্ষ্য করা যাচ্ছিল। যতই কাছাকাছি আসুক না কেন ওই বিড়ালটির মধ্যে কোনো ধরনের ভাবান্তর হয় না, সে একচুল নড়েও না। এদিকে এই কালু সাহেব তিনি চিন্তা করলেন এই বিড়ালটি বসে আছে কিন্তু একটু নড়াচড়া করছে না। তো উনি কি করেন, ওই বিড়ালটির সাইড দিয়ে চলে যান। ওই বিড়ালটিকে তিনি প্রথমে কিছু বলেন না, কিন্তু যখনই দেখেন যে বিড়ালটি সাইড দিয়ে চলে যাচ্ছে, মানে ওই সময় বিড়ালটি যে কাজটি করে সেটা হলো বিড়ালটি লাফ দিয়ে এসে বিড়ালের সামনের 2 পা দিয়ে ওই কালুর পা জড়িয়ে ধরে। মানে আক্রমণ করেনি বা আঁচড়ও দিচ্ছিল না, কিন্তু পা জড়িয়ে ধরে এবং পায়ের সাথে ঝুলে থাকে, কোনোভাবেই তাকে সামনে এগোতে দেয় না। তখন
এই কালু যে কাজটি করে, যে সে খুব বিরক্ত হয়, চিন্তা করে যে এই আপদটা আবার কোত্থেকে এলো, আমাকে দ্রুত শহরে যেতে হবে, সবজি বিক্রি করতে হবে। সে আসলে অত সাত পাঁচ ভাবে না, সে চিন্তা করে বিড়ালকে আমার পা থেকে ছাড়াতে হবে। সে যে কাজটি করে, মানে যে পায়ে ওই বিড়ালটি জড়িয়েছিল আর কি, সে ওই পা উঁচু করেই মানে সজোরে একটি কিক মারে, মানে একটা ঝাড়া দেয় আর কি। তো যখন ঝাড়া দিয়েছে বা কিকের মতো মেরেছে, তখন তার পায়ের সামনের অংশটা ওই বিড়ালের পেটে লেগেছে, এটা সে ফিল করেছে। এবং সে যখন জোরে পাটা কিকের মতো মেরেছে, তখন বিড়ালটি দূরে গিয়ে একটি গাছের সাথে বাড়ি খায়, কারণ রাস্তার পাশে একটি গাছ ছিল, গাছের সাথে বাড়ি খায়। এবং বাড়ি খেয়ে বিড়ালটি শব্দ করে ওঠে, মানে সে প্রচন্ড ব্যথা পেয়েছে এমন একটি শব্দ। এবং এরপরে ওই বিড়ালটিকে সে আর দীর্ঘ পথের মধ্যে কোথাও দেখে না। আর উনি যখন এগিয়ে যাচ্ছিলেন, তারপরে উনি কিন্তু বিষয়টা অস্বাভাবিকভাবে নেননি, একদম স্বাভাবিকভাবে নিচ্ছিলেন। উনি এগোতে এগোতে কুত্তাগাড়ি নামক একটা জায়গা আছে, স্থানীয় নাম আর কি, অ্যাকচুয়ালি সেটার নাম কি এটি আমাকে লেখেননি। তো ওই জায়গাটাতে একটা সময় নাকি অনেক ভয় ছিল, দিনের বেলাতেও মানুষ ওই জায়গাতে সহজে যেতে চাইতো না, আর সন্ধ্যার পরে তো প্রশ্নই নেই। আর ওই দিক দিয়ে যাওয়ার সময় আশেপাশে অসংখ্য তাল গাছ রয়েছে, প্রায় 1 কিলোমিটারের মতো জায়গা, দুপাশে অসংখ্য তাল গাছ রয়েছে। তিনি যখন হাঁটতে হাঁটতে ওই কুত্তাগাড়ি জায়গায় প্রবেশ করেন, তখন হঠাৎ করে রাস্তার মাঝখানে লম্বা একজন সুদর্শন ব্যক্তি, সাদা জুব্বা পরা, তার সামনে এসে দাঁড়ায়। তো কালু চমকে ওঠে। তো জুব্বা পরা লোকটি কালুকে উদ্দেশ্য করে বলেন, তোর সামনে তো ভয়ঙ্কর বিপদ রে, তুই আর এক চুলো সামনে আগাবি না, সোজা ঘুরে তোর বাড়িতে চলে যা। যখন সামনে এরকম হঠাৎ করে অপরিচিত এমন একটা মানুষকে সে দেখে, ওই শীতের মধ্যেও কালু প্রচন্ড ঘামা শুরু করে। কালু কিন্তু অনেক সাহসী মানুষ ছিলেন, এবং উনি এই সমস্ত টুকটাক সমস্যাগুলোতে আসলে ভয় পেতেন না, একদম স্বাভাবিকভাবেই নিতেন। তো উনি যে কাজটি করেন, আয়াতুল কুরসি পড়ে শরীরে ফু দেন এবং সামনেও ফু দেন। উনি দেখেন ওই জুব্বা পরার লোকটি আর নেই। তো উনি ভেবেছেন যে ঘটনাটা এখানেই শেষ, আর এরকম রাতের বেলা টুকটাক ঘটনা ঘটেই। তবে মূল ঘটনাটা আসলে এখান থেকেই শুরু, যে ওনার যে সমস্যাটা। উনি যখন কুত্তাগাড়ি পার হয়ে নিশ্চিন্তপুর নামক একটা জায়গা, এই নিশ্চিন্তপুরের বর্তমান নাম হচ্ছে ঢাকন্তা, এইখানে যখন প্রবেশ করেন, তখন তিনি দেখতে পান যে সাদা চুল এবং পরনে সাদা শাড়ি পরিহিত একজন মহিলা কুয়া থেকে পানি তুলে গোসল করছে। এই কুয়াটা ওই আশেপাশে 2-3 গ্রামের লোকজন ব্যবহার করত খাওয়ার পানির জন্য বা বিভিন্ন কারণে। ওই কুয়াটা কিন্তু খুব ভালো করেই কালু চিনত। তো কুয়ার পাশ দিয়ে যখন যাচ্ছিল, তখন ওই মহিলা বলে ওঠে, কিরে কালু, এত নিষেধ করা হলো, তুই কারো কথা শুনলি না? তুই অসময়ে বাড়ি থেকে বের হয়েছিস। ভুল সময় বাড়ি থেকে বের হলে অনেক বিপদ আপদ ঘটে। তোর ভালোর জন্য এতগুলো ঘটনা ঘটিয়ে আমরা তোকে বাড়িতে ফেরানোর চেষ্টা করলাম, তুই তো কথাই শুনলি না, বরং তুই কি কাজটা করলি? তুই আমার ভাইকে এত জোরে আঘাত করলি যে ওর অবস্থা সংকটাপন্ন। এই কাজটি তুই কেন করলি? সামনে কি বিপদ আছে বা না আছে সেটা তো পরের বিষয়, এখন বল এই কাজের জন্য তোকে কি শাস্তি দেব? তুই তো খুব সাহসী মানুষ, তোর তো অনেক অভিজ্ঞতা, এই কাজটি কেন করলি? এদিকে কালু সে দেখতে পাচ্ছে যে ওই মহিলাটি ঘুরে মানে পিঠটা পেছন দিকে, ওই মহিলা কথা বলছে, বেশ কর্কশ কণ্ঠ, মোটা কণ্ঠ, কিন্তু ওই মহিলার মুখ সে দেখাচ্ছে না। কিন্তু ওই মহিলাটি যখন বলে ওঠে যে বল এখন তোকে কে বাঁচাবে? তোকে তো আমরাই বাঁচানোর জন্য এসেছিলাম, এইবার তোকে কে বাঁচাবে? এই বলে ওই মহিলাটি যখন ঘুরে তাকায়, তখনই ওই কালু প্রচন্ড জোরে এক চিৎকার দিয়ে ওঠে। ও মাগো বলে চিৎকার দেয়, তার চিৎকার অনেক দূর থেকে শোনা গিয়েছিল। এরপর সে অজ্ঞান হয়ে যায়। তো কিছু সময় পরে গ্রামের অন্য কৃষকরা যখন তাদের ওই সবজি নিয়ে যখন ওই রাস্তা দিয়ে যাচ্ছিল ভোরবেলাতে, তখন ওই চাষিরা কালুকে রাস্তার পাশে অজ্ঞান অবস্থায় পায়। তখন যেহেতু সবাই কাজে যাচ্ছিল, তারা ওখান থেকে ধরাধরি করে তাকে উঠিয়ে পাশের একটি বাড়িতে বুঝিয়ে দিয়ে যায় যে
একে এখানে পাওয়া গেছে, আমরা তো সবজি নিয়ে যাচ্ছি, দ্রুত যেতে হবে, না তো ট্রাক ছেড়ে দেবে। তো ওনারা ওখান থেকে চলে যায়। তখন তার যখন জ্ঞান আসে, তখন তিনি দেখতে পান যে তাকে ওই তালুকদার বাড়িতে নিয়ে আসা হয়েছে। মানে তার সেন্সলেস অবস্থাতেই লোকজন যখন বোঝে যে এ তো তালুকদার বাড়ির লোক, তখন তারা তাকে তালুকদার বাড়িতে দিয়ে যায়। আর সেন্স আসার পরে সে তালুকদার বাড়িতে নিজেকে আবিষ্কার করে, আর কি ঘটনা ঘটেছে সে মোটামুটি সবাইকে বলে। কিন্তু ওই দিন সন্ধ্যায় তার এমন জ্বর শুরু হয়, কোনো ওষুধেই কাজ হচ্ছিল না। তালুকদার বাড়ি থেকে চেষ্টা করা হচ্ছিল তাকে বিভিন্নভাবে ট্রিটমেন্ট করানোর জন্য, তাদের যেটা দায়িত্ব ছিল, কিন্তু তারা তাদের দায়িত্ব পালন করলেও এই কালু কিন্তু সুস্থ হচ্ছিল না। সপ্তাহখানেকের মধ্যে কালুর শরীরের অস্বাভাবিক রকমের পরিবর্তন ঘটে, শুকিয়ে একদম জীর্ণ শীর্ণ হয়ে যায়, কোনো কাজই করতে পারতো না। সে সুঠাম দেহি কালু কয়েক সপ্তাহের মধ্যে এমন হয়ে যায় যেন একটা জীবন্ত কঙ্কাল হেঁটে যাচ্ছে। তো পরবর্তীতে হুজুর দেখানো হয়। শুরুতে আসলে এই বিষয়গুলো মানে তালুকদার বাড়ির লোকেরা তার ট্রিটমেন্ট, ডাক্তারি ট্রিটমেন্ট করিয়েছিল। পরবর্তীতে হুজুর দেখানো হয়। তো হুজুর দেখানোর পর হুজুর বলেন যে তুমি যে কাজটি করেছো খুবই একটা ভয়ানক কাজ করে ফেলেছো। তুমি লাথি দিয়ে যে বিড়ালটাকে ফেলে দিয়েছিলে ওইটা আসলে ভালো ছিল, কারণ তুমি অসময়ে বাড়ি থেকে বের হয়ে গিয়েছিলে, সামনে ভয়ানক কিছু পিশাচ জিন ছিল যেগুলো তোমার অনেক বড় ক্ষতি করত। এই কারণে এই ভালো জিনগুলো তোমাকে বারবার ফেরানোর চেষ্টা করছিল। তুমি যখন ওই লাথি দিয়ে ফেলে দিয়েছিলে ওই জিনটি আসলে বয়সে কম ছিল, তোমার লাথি খেয়ে সে প্রচন্ড ব্যথা পায় এবং সে মারা যায়। আর এর প্রতিশোধ হিসেবেই ওই জিনেরা তোমার উপর চড়াও হয়েছে। তখন সবাই বলে যে তাহলে ওই জিনদেরকে একটু বুঝিয়ে বলুন যে ও তো ইচ্ছা করে করেনি। তো ওই জিনদেরকে হুজুর তার জিনের মাধ্যমে কমিউনিকেশন স্থাপন করতে সক্ষম হন, কিন্তু ওই জিনেরা জানান যে আমরা তার ভালোর জন্য করেছিলাম, কিন্তু সে কাজটি ভালো করেনি। আর যেহেতু সে মেরে ফেলেছে, ইচ্ছাকৃতভাবে হোক আর অনিচ্ছাকৃতভাবেই হোক, আমরা ওর জীবন নিয়েই ছাড়বো। এর থেকে আর কোনো হবে না, এর কোনো সমাধান নাই। আমরা তোর ক্ষতি করার জন্য আসি নাই, ওর ভালোর জন্য এসেছে। ওর তো বোঝা উচিত ছিল আমরা যদি আমাদের রূপে তার সামনে আসতাম তাহলে তো ভয়ই মারা যেত। আমরা তো সেটাও করিনি, প্রথমে তো বিড়ালের বেশে এসেছি, ওই বিড়ালটা তাকে আক্রমণও করেনি। তারপরে আমরা আমাদের বেশে এসেছি, তাও একটা ভালো চেহারার মানুষের রূপ ধরে, যাতে করে ভয় না পায়। তারপরেও কথা শোনে নাই। আমাদের একজনকে আঘাত করার পরেও আমরা চেষ্টা করেছি, সে কথা শোনে নেই। ও তো আমাদের কোনো উপকারের মূল্যায়ন করেনি, সুতরাং ওকে মরতেই হবে। তাই হোক, হুজুর অনেক বুঝিয়ে শুনিয়ে জিনদেরকে ওই সময়ের মতো তাড়িয়ে দেন, কিন্তু জিনরা বলে যায় যে সুযোগ পেলে আমরা কিন্তু ছাড়ব না। এই ঘটনার মাস তিনেকের মধ্যে কালু আবার আস্তে আস্তে সুস্থ হয়ে ওঠে, তার বডি আবার স্বাভাবিক হতে শুরু করে। এর মধ্যে সে একটি পুকুরে মাছ ধরতে নামে দিনের বেলা। ওই পুকুরের নাম হলো দামাগাড়ি। আর সে যখন ওই পুকুরের মধ্যে নামে, ওই পুকুরে কিন্তু খুব বেশি পানি ছিল না, কাদা ছিল আর কোমর পর্যন্ত পানি ছিল। এর মধ্যেই কালুকে ওই কাদার মধ্যে পাওয়া যায়, কিন্তু মৃত অবস্থায়। কিভাবে মাছ ধরতে গিয়ে সে কাদার মধ্যে ঢুকে আর উঠতে পারেনি এটি কেউ বলতে পারে না। তবে সবাই ধারণা করে যে কালুকে ওই জিনেরাই হত্যা করেছে সুযোগ পেয়ে। তারা হত্যার বদলে হত্যা, তারা প্রতিশোধ নিয়েছে। তো প্রিয় লিসেনার্স, একটি বিষয় এই ঘটনা থেকে আমরা শিক্ষা পাই, সেটি হলো যে কখনো যদি দেখি এই ধরনের ঘটনাগুলো আমাদের সাথে ঘটছে, যে আমরা এগিয়ে যাচ্ছি, এগিয়ে যাওয়ার পর কোনো কারণে আমরা এমন কোনো প্রতিবন্ধকতা পেলাম, বিশেষ করে এই যে এই ধরনের কোনো বিড়াল বা কিছু আমাদের পথ আগলে দাঁড়িয়ে যেতে দিচ্ছে না, আমাদের উচিত সেখান থেকে ফেরত আসা, যদি সেটা আমাদের কাছে খুব বেশি অস্বাভাবিক রকমের মনে না হয়। এই সম্পর্কিত একটি ছোট্ট বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। এই ঘটনাটি আগে আমি বলেছি কিনা আমি ঠিক জানি না। আমার এক নানা ছিলেন, তার নাম হলো ডক্টর শামসুর রহমান। উনি মারা গেছেন বছরখানেক হলো। তো উনি অত্যন্ত শিক্ষিত একজন মানুষ ছিলেন। উনি একটি কলেজের অধ্যক্ষ ছিলেন এবং মিশর থেকে উনি ডক্টরেট ডিগ্রি নিয়ে এসেছিলেন। উনি যখন ওনার বাড়ি রাজবাড়ি, এবং রাজবাড়ির বেলগাছি নামক একটি গ্রামে, তো ওই বেলগাছি থেকে উনি রাতের বেলা একদিন ফিরছিলেন, আর একটা গ্রামে যাচ্ছিলেন।
ওনার আর এক আত্মীয় বাড়িতে। তো উনি যখন হেঁটে হেঁটে যাচ্ছিলেন, হঠাৎ করে রাস্তার সামনে একটি বড় বিড়াল দেখতে পান। তো উনি মানে যেহেতু খুব এডুকেটেড একজন মানুষ ছিলেন, উনি এসব জিন ভূত এগুলো বিশ্বাস করতেন না, আর বিড়ালও উনি খুব একটা পছন্দ করতেন না। তো উনি রাস্তার মাঝখানে একটা বিড়াল দেখতে পান। তো বিড়ালটি বারবার ওনার পথ আগলে দাঁড়াচ্ছিল। তো উনি বারবার ওই বিড়ালটিকে তাড়ানোর চেষ্টা করছিলেন। তো একটি পর্যায়ে কি হয়, বিড়ালটি সাঁ করে দৌড় দিয়ে সামনে চলে যায়। তো উনি চিন্তা করলেন যাই হোক, আপদ বিদায় হয়েছে। উনি বেশ প্রায় কোয়ার্টার কিলোমিটার হাঁটার পরে আবার ওই বিড়ালটি দেখতে পান। তিনি দেখেন ওই বিড়ালটির সামনে ভয়ানক একটি সাপ মরে পড়ে আছে এবং বিড়ালটির মুখে রক্ত। তার মানে হচ্ছে এই সাপটি সামনে অপেক্ষা করছিল কোনো কারণে, বা সেটি স্বাভাবিক সাপও হতে পারে বা অন্যরকম কিছু হতে পারে। তো এই বিড়ালটি ওনার ওই পথ থেকে ফেরানোর চেষ্টা করছিল। উনি যখন কোনোভাবেই সেটা মানছিলেন না, এই জন্য বিড়াল আগে চলে গিয়ে ওই সাপটিকে হত্যা করে। তো উনি যখন এইটি দেখেন, দেখার পরে ওই বিড়ালটি কি করে, রাস্তা থেকে নেমে মাঠের মধ্যে চলে যায়। ওই মাঠের আশেপাশে কিছু বাড়ি ছিল, তখন রাত কিন্তু অনেক। উনি ওই বিড়ালের পিছু পিছু যাওয়ার চেষ্টা করেন। ওই রাতের বেলা গ্রামের মানুষদেরকে বিভিন্ন বাড়ি থেকে ঘুম থেকে টেনে তোলেন যে এরকম একটা বিড়াল, এই ঘটনা ঘটেছে মাত্র, এই ধরনের কোনো বিড়াল তোমরা দেখেছো কিনা। কেউ বলতে পারে না যে না, তো এই ধরনের বিড়াল আমরা তো সচরাচর দেখি না। উনি পরবর্তী দিন সকালবেলা ওই বিড়ালটাকে অনেক খুঁজেছেন, অনেক, কিন্তু ওই বিড়ালটি উনি আর কখনোই দেখতে পাননি। এবং ওই গ্রামের সকলে বলেছে এই টাইপের বিড়াল বা এরকম সাইজের বিড়াল বা এই রঙের বিড়াল তারা এই গ্রামে দেখেননি। দেখলে তো অবশ্যই কেউ না কেউ বলতো। পুরো গ্রাম উনি চষে ফেলেছিলেন, কিন্তু উনি বিড়ালটিকে আর পাননি। প্রিয় লিসেনার্স, এই ঘটনা ঘটার পর উনি এই প্যারানরমাল কিছু বিষয় বিশ্বাস করা শুরু করেন। এই বিষয়টি উনি আমাকে অনেক আগে বলেছিলেন, আজ থেকে প্রায় 20 বছর আগের ঘটনা। শেয়ার করেছেন রবিউল সরকার। তিনি শেয়ার করেছেন ঢাকা থেকে, এবং এটি তার ছোটবেলায় ঘটে যাওয়া একটি কাহিনী। তখন তার কৈশোর ছিল 80-র দশকের একটি কাহিনী, এবং আমি চলে যাচ্ছি রবিউল সরকারের কাহিনীতে। রবিউলের বাড়ি ছিল হচ্ছে খুলনাতে, এবং তখনকার সময় রবিউলরা প্রায় যাতায়াত করত লঞ্চে, এবং সেই সময় ছোট ছোট লঞ্চ যেত তাদের অঞ্চলে, চলতো এখান থেকে ঢাকার সদরঘাট থেকে তারা যেত। তো এরকমই একদিনকার কথা, রাত হয়েছে তখন, বেশ রাত, তখন 8টা বাজে, এরকম বাজে। এরকম সময় রবিউলের রওনা দেওয়ার কথা, এবং রবিউল তার মায়ের সাথে রওনা দিলেন, এবং তারা দুজনে, মা এবং রবিউলের আম্মা এবং রবিউল, মোটামুটি প্যাক আপ করে তারা চলে গেলেন লঞ্চ ঘাটে। লঞ্চ ঘাটে গিয়ে দেখলেন যে যেই লঞ্চটা তাদের অঞ্চলে ছেড়ে যায়, সেই লঞ্চটা, মোটামুটি 2টো লঞ্চ মনে হয় ছাড়তো তখনকার সময়। তো 2টো লঞ্চের মধ্যে একটা ছেড়ে গেছে, একটাই মাত্র আছে। এবং তখনকার লঞ্চ কিন্তু খুব একটা বড় ছিল না, এখন যেমন বিশাল আকৃতির লঞ্চ এসছে, তখন সেরকম ছিল না, দোতলা লঞ্চ ছিল। তো দেখলো যে একটাই লঞ্চ আছে, এবং সেটাতে ওপরের যে কেবিন, সেই কেবিনের কোনো সিট নেই, কেবিনগুলো ভরে গেছে। যেটা আছে সেটা হচ্ছে নিচে রবিউলদের উঠতে হবে, এবং লঞ্চের নিচতলায়, এবং শেষ পর্যন্ত আসলে উপায়ন্তর না দেখে, এবং রবিউলদেরকে অপশন দেওয়া হলো যে পরবর্তীতে একটা জায়গায় গিয়ে সেখান থেকে খালি হবে কিছু কেবিন, সেখানে হয়তো তারা উপরে উঠতে পারে। তো যাই হোক, রবিউলরা সেই লঞ্চে উঠে গেল এবং তারা যাত্রা শুরু করলো। তো লঞ্চ যাচ্ছে, এবং সেই সন্ধ্যা থেকে রাত পার হলো, এবং তারা দিনের বেলা, পরদিন বিকেলের দিকে একটা জায়গায় আসলো লঞ্চ, দুপুরের পরে একটা জায়গায় আসলো লঞ্চ। সেখানে এসে অনেক যাত্রী নেমে গেল, এবং যাত্রী নেমে যাওয়ার পরে সেখানে লঞ্চের মধ্যে কিছু মানুষ উঠলো, এবং যারা নেমে গেল তারা কেবিন থেকে নেমে গেল, এবং তাদের কেবিন কিন্তু উপরে খালি হয়েছে। আর রবিউল তার মায়ের সাথে কথা বললো, তার মা বলল যে আমাদের আর বেশি যাত্রা বাকি নেই, আমাদের আসলে উপরে ওঠার কোনো প্রয়োজন নেই, আমরা এখানেই থেকে যাই, আমরা যেহেতু এখানে আছি নিচে, এখানেই থেকে যাই। তো উপরে অনেক যাত্রী নেমে গেল, এবং আরো কিছু মানুষ উঠলো, এবং দেখা গেল যে লঞ্চ ছাড়লো সেই সময়।
তো এরকম করে সারাদিন কিন্তু রবিউলের বেশ ভালোই কেটেছে। সে লঞ্চের ভিতরে হেঁটে চলে বেরিয়েছে এবং নদী দেখেছে, আশেপাশের গ্রাম দেখেছে। যখন নাকি পরদিন সন্ধ্যার সময়, পরদিন সন্ধ্যার আগে দিয়ে মানে বিকেলের দিকে দেখা গেল লঞ্চটা বড় নদীতে উঠলো, বেশ বড় নদী, এবং সেখানে বেশ ঢেউ আছে, লঞ্চ বেশ দুলছে, এবং দেখা গেল যে একসময় অন্ধকার হলো। তো রবিউল যেটা করলো, সে লঞ্চের ডেকে উঠে আসলো এবং ডেকে উঠে এসে সে আস্তে আস্তে সামনের দিকে এসে উপরের দিকে উঠলো, দোতলায়। তো দোতলায় যখন উঠলো, রবিউলের কাছে একটু আশ্চর্য লাগলো। তখন অন্ধকার হয়ে গেছে, দেখলো যে মানুষজন নেই, সামনের কেবিন খালি, পরপর কয়েকটা কেবিনই খালি তখন। এবং তার কাছে অবাক লাগলো, উঁকি দিয়ে দেখলো যে কেবিনের মধ্যে মানুষ নেই। তো সে হেঁটে হেঁটে আরো পেছনে আসলো। লঞ্চের দুই পাশে, এক পাশে বাথরুম ছিল, আরেক পাশে মনে হয় আরেকটা কিছু একটা ছিল, সামথিং। তো ওই জায়গাটা বেশ ফাঁকা, ওখানে মানুষ নেই। এবং সে দেখলো যে ওপরে, মানে সেই যে বাথরুমের ওপরে যে অংশটা, সেই জায়গাটার মধ্যে ওপরে কেউ আছে, মানে মানুষ আছে, দুই একজন মানুষের কথা সে অস্পষ্ট শুনতে পাচ্ছে। তো রবিউল ওখান থেকে সরে গেল, সরে গিয়ে নিচে চলে আসলো। তার কাছে পরিবেশটা যেন কেমন লাগছিল। তো বেশ অনেকক্ষণ পর যখন নাকি রবিউল নিচে বসে বোর্ড হলো বা তার অস্বস্তি লাগছিল, লঞ্চের সামনে অনেকক্ষণ থাকলো, রাত বেশ হয়ে গেছে, ঝিঝি পোকা ডাকছে, এবং রাতের বেলা, গভীর রাতে লঞ্চের সারেং মাঝে মাঝে আলো মারছে পাড় ঘেঁষে, এবং লঞ্চ চলছে। তো এই অবস্থায় রবিউল গভীর রাতে একবার উঠে আসলো উপরে। তো উঠে আসলো দোতলায়। উঠে আসার পর এইবার তার কাছে বেশ বেশ অস্বস্তিকর লাগা শুরু করলো, কারণ দোতলার যে পরিবেশটা কেমন জানি অন্যরকম হয়ে গেছে। যেই কেবিন সে খালি দেখেছে সেটা পুরোই খালি, সেখানে কোনো আলো নেই। এবং তার কাছে অবাক লাগছে যে তারা আসার সময়, তখন কিন্তু রবিউল কিশোর বয়স, তখন রবিউল ক্লাস 8 বা 9-এ পড়ে এরকম। তো রবিউল দেখছে যে তারা আসার সময় কেবিন খালি পায়নি, এখন কিন্তু কেবিন খালি এবং এখানে মানুষ নেই। কেন নেই? বেশ অবাক লাগছে তার কাছে। তো সে হেঁটে হেঁটে গেল, গিয়ে সেই যে ফাঁকা জায়গাটা, কেবিনের পরে যে ফাঁকা জায়গাটা এবং পেছনের বাথরুমের মাঝখানে, সেই জায়গাটাতে দাঁড়ালো। তো দাঁড়িয়ে সে দেখছে যে বেশ মানে নির্জন এবং মানুষজন নেই। এই তখন ছাদের উপরে, সেই যে বাথরুমের ছাদের উপরে সে মানুষের শব্দ শুনেছিল, সেখানেও শব্দ পাচ্ছে না, বেশ নীরব হয়ে আছে। তো রবিউলের কাছে মানে বেশ অবাক লাগলো যে এরকম নীরব হয়ে আছে কেন। সাধারণত সে জানে যে লঞ্চের এই ডেকটার মধ্যে অনেকে বসে থাকে, অনেকে দেখা যাচ্ছে বসে তাস খেলে ইত্যাদি ইত্যাদি। তো আজকে এরকম নীরব কেন? তো সে একটা সিঁড়ি জানে যে এখানে একটা সিঁড়ি লাগানো আছে। তো রবিউল আস্তে আস্তে সিঁড়ির দিকে গেল। সিঁড়ি বেয়ে বেয়ে সে উঠলো উপরের দিকে। তো সিঁড়ির মাঝামাঝি যখন সে ক্রস করেছে, তখন কিন্তু তার মাথাটা উপর দিকে উঠেছে। তো সে দেখলো যে সেখানে একটা খাটিয়া রাখা, একটা বক্সের মতো রাখা সেখানে, এবং সেই বক্সটা দেখে সে মোটামুটি আন্দাজ করতে পারলো যে এই বক্সটা হচ্ছে কফিন। কফিন মানে যেই টেম্পোরারি কফিন যেগুলোতে লাশ পরিবহন করা হয়, সেই কফিনগুলো সে চিনতে পারলো যে একটা কফিন রাখা সেখানে। এবং সেই কফিনটার দুই পাশে দুজন মানুষ বসে আছে। মানুষগুলো বেশ মানে স্বাভাবিক আকৃতির থেকে বেশ বড় মনে হচ্ছে। বসার পরে একটা মানুষের কোমর থেকে মাথা যতটুকু হয় ততটুকু না, বেশ। এবং তারা দুজনই মনে হচ্ছে সাদা কাপড় পরা, এবং তাদের মাথা পর্যন্ত কাপড় টানা। তো রবিউল বেশ অস্বস্তিতে পড়ে গেল যে এরা কারা। তো সে আরেকটু উঠল, তার বুকের মধ্যে কিন্তু ধুক 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 করছে, এবং সেখান থেকে সে কড়া কর্পূরের গন্ধ পাচ্ছে। মানে কর্পূর ব্যবহার করলে যে কর্পূরের যে গন্ধ থাকে, সে কড়া কর্পূরের গন্ধ সে পাচ্ছে, এবং তার সাথে গন্ধ আসছে চা পাতার, কর্পূর আর চা পাতার একটা মিশ্রিত গন্ধ তার নাকে এসে লাগছে বেশ কড়া ভাবে। এবং সে যখন নাকি আরেকটু উঠল, তার যে সিঁড়িটা বেয়ে উঠছিল সেটা কিন্তু একটা মইয়ের মতো কাঠের সিঁড়ি, এবং ঠক করে শব্দ হলো, এবং সে দেখলো সাথে সাথে যে দুজন মানুষ বসেছিল তার দিকে ফিরে তাকালো। তাদের চেহারা দেখে রবিউলের আত্মা উড়িয়ে গেল, কারণ তাদের যে মুখমণ্ডল সেটা মোটেই স্বাভাবিক মানুষের মুখ না। তাদের মুখটা বেশ ভয়ঙ্কর। তার মুখের মধ্যে দিয়ে চোখগুলো মনে হচ্ছে বড় ড্যাব ড্যাবে চোখ, এবং চোখগুলো বড় বড় গোল গোল চোখ। মাঝখানের যে মণিটা সেটা অনেকটা মানে
কাটা, বিষাক্ত সাপের চোখের মণি যেরকম থাকে সেরকম কাটা একটা চোখ, এবং মুখের যে দাঁত আছে দাঁতগুলো হা হয়েছে, কষা গড়াচ্ছে, এবং সেখানে দাঁতগুলো মানে চোখা চোখা দাঁত, মানে মানে প্রত্যেকটা দাঁত করাতের মতো চোখা চোখা, করাতের দাঁত যেরকম থাকে সেরকম, এবং সেখান থেকে কষা গড়াচ্ছে। এবং রবিউল যে তার আত্মা উড়ে গেছে, সে কিন্তু তাকিয়ে দেখলো যে কফিনের একটা পাশ কিন্তু ফাঁক করা, সরানো। তো রবিউল তার নিজের অজান্তে চিৎকার করে উঠলো তাদেরকে দেখার সাথে সাথে, এবং সে তখনই ফিল করলো তাকে পেছন থেকে কেউ চেপে ধরেছে। পেছন থেকে যে চেপে ধরেছে সে তখন অজ্ঞান হওয়ার দশা, তার জ্ঞান হারায়, কিন্তু সে চিৎকার আরো জোরে করা শুরু করলো, টপ অফ হিজ লাংস, যত জোরে সে চিৎকার করতে পারে। তো এই সময় সে দেখলো যে সেই যে দুজন বসা ছিল দুপাশে, দুজন বাতাসে লাফ দিল এবং উড়ে চলে গেল, মানে অ্যাজ ইফ যে লাফ দিয়ে তারা যদি বাদুড় হয়ে যায়, জাস্ট লাইক দ্যাট, বাদুড়ের মতো উড়ে চলে গেল সেখান থেকে। এবং তাকে যারা চেপে ধরেছে তারা দুজন মানুষ, তারা বলছে ছেলে শান্ত হ, কি হয়েছে কি হয়েছে বলতেছে। তিনি রবিউল তখন আসলে তার হুশে নাই, সে চিৎকার করছেই ক্রমাগত। তো ওই লোকজন দুজন তাকে ধরে নিয়ে বসালো, বসায় বললে কি হয়েছে, কি ব্যাপার, সমস্যা কি, তুমি এরকম চিৎকার করতেছো কেন? তখন সে আস্তে ধীরে একটু চুপ হলো, সে বললো ওই যে হাতের দিকে দেখালো। তো তারা বললো অসুবিধা নাই, এটা আমাদের কাকার লাশ এখানে আছে, ডেড বডি আমরা নিয়ে যাচ্ছি, গ্রামে নিয়ে যাচ্ছি, কি সমস্যা কি? তো তখন সে বুঝতে পারলো যে এরা লাশ ক্যারি করছে, এদের দুইজন তাদের কাকার লাশ। এবং যেহেতু এখানে তারা ডেড বডি ক্যারি করছে, তারা পরপর দুটো কেবিন ভাড়া নিয়ে নিয়েছে যাতে মানুষ অস্বস্তি বোধ না করে। এবং তাদের যে কাকা ছিলেন তিনি সেখানকার যেই এলাকার মানুষ, সেই এলাকায় বেশ সম্মানিত মানুষ, এবং সেখান থেকে তাকে নিয়ে যাওয়া হচ্ছে তার বাবার বাড়িতে, মানে সেই যে তাদের যে কাকা তার বাবার বাড়িতে লাশ দাফন করতে। তিনি থাকতেন অন্য এলাকায়। তো যাই হোক, এইগুলো রবিউল পরে জেনেছে এবং সে চুপচাপ হয়ে গিয়েছিল। অনেক সে ওই লোকগুলোকে বলল যে তারা এরকম দেখেছে। তো লোকগুলো তাড়াতাড়ি উপর উঠে গেল, উঠে যে ওখানে দেখলো কফিনের কাছে, এবং তারা নাকি সেই কফিনের ভেতরে লাশের মুখের কাপড় সরানো পেয়েছিল, যে মুখের কাপড় কেউ খুলে রেখেছে, এবং সেই কফিনের ডালাটা মোটামুটি আটকানো ছিল হালকা পাতলা ভাবে, কেউ ডালাটাও খুলে ফেলেছে। তো খুবই আশ্চর্য ব্যাপার। এবং সেই লোক দুটো তাড়াতাড়ি সেই ডালাল করলো, এবং তখন সেই লঞ্চের যে মূল সারেং তাকে জানানো হলো ব্যাপারগুলো, এবং সারেং সাথে সাথে লঞ্চের ভেতরে তাদের একজন সেখানকার ইমাম সাহেব ছিলেন, যিনি সেখানে মানুষকে নামাজ পড়াতেন এবং অন্যান্য মানে ধর্মীয় কাজগুলো করতেন। তিনি আসলেন, তিনি এসে ওই লোকগুলোকে প্রচন্ড বকাঝকা করলেন যে কখনোই এরকম একলা লাশ কোথাও ফেলে রেখে যেতে হয় না, এবং লাশের সাথে মানুষ থাকতে হয়, এবং সবসময় দোয়া দুরুদ পড়তে হয় লাশের পাশে বসে, এইভাবে যেতে হয় না। তো যাই হোক, সেই লোক দুজন সেটা শুনলো এবং বকাঝকা শুনলো, এবং সেই যে ইমাম সাহেব ছিলেন তিনি বললেন যে তোমরা সবসময় এখানে দোয়া পড়ো। এবং তিনিও তখন সেখানে তাকে বলা হলো, তিনি যখন জানলেন তিনি সেখানে বসে দোয়া পড়া শুরু করলেন সবসময়, যতক্ষণ পর্যন্ত সেই লাশটাকে ক্যারি করলো। এবং এই সম্পর্কে বাকি যে ইনফরমেশনগুলো রবিউল শুনেছিল তাদের কাছে, যে লাশটা কার এবং কোথায় যাচ্ছে, এবং এই যে ব্যাপারটা আর কি, তার কাকার লাশ যাচ্ছে যে তার বাবার বাড়িতে এখানে, এবং সেখানে যেই তার যে কবর হবে, জানাজা হবে, আবার কবর হবে। তো রবিউল প্রচন্ড ভয় পেয়েছিল, এবং তার দেখা একটা অসম্ভব ভৌতিক অভিজ্ঞতা এটি। এবং তিনি বলেছেন যে এই ধরনের দৃশ্য যে না দেখবে সে কখনোই আসলে বুঝতে পারবে না। ঘটনাটা বেশ আগের, কিভাবে কোন মাধ্যমে ঘটনা পেয়েছি তা আমি শেয়ার করতে চাই না। আমি ঘটনাটা পাই গত সপ্তাহের আগের সপ্তাহে, এইখানে ইংল্যান্ডেই। আমি যার কাছ থেকে ঘটনা পাই তিনি কাঠের নৌকা বানান এখানে, সমুদ্র খুব দূরে না এখান থেকে। সেই লোকের পরিচিত একজনের ঘটনা শেয়ার করেছেন তিনি। আমাদের এখান থেকে অনেক দূরের ঘটনা, উইলসন নামের একজন লোকের ঘটনা। তিনি তার পড়াশোনা শেষ হবার পর সামারের মাঝামাঝি সময়ে তার দুই বন্ধু নিয়ে জঙ্গলের ভিতর ক্যাম্পিং করতে চান। তিনি আগেও ক্যাম্পিং করেছেন, এটা তার প্রথম না। ঝর্ণার পাশে গুহার মধ্যে পাহাড়ের চূড়ায় ক্যারাভেন নিয়ে গেছেন ক্যাম্পিং করতে। ইউরোপের আরো 4-5টা দেশে গিয়েও তিনি ক্যাম্পিং করে আসছেন, তাঁবু গেড়েছেন, থেকেছেন, মজা করেছেন। এরকম ভ্যানও আছে যে যদি ক্যাম্পিং করতে না পারেন সেই ভ্যানের মধ্যে তারা রাত কাটাতে পারে।
এটাকে ক্যারাভেন বলে। তো 5ই মে 1997 সাল তিনি তার বন্ধু বান্ধব সহ যান ক্যাম্পিং করতে তাদের বাড়ি থেকে প্রায় 145 মাইল দূরে। জায়গাটির নাম আমি উল্লেখ করছি না, তবে তিনি সবসময় কোনো এক জায়গায় ক্যাম্পিং করলে আগেই জায়গার ব্যাপারে জেনে নিতেন, কারণ রাত বিরাতে থাকবে ভয় লাগতে পারে। তাদের পরিবারে তার মা ও তার একটি ভাই আছে। তার ভাই তার থেকে 3 বছরের ছোট। তো পার্সোনাল ইস্যুতে যাচ্ছি না, তবে এতটুকু বলে রাখি তার দুই ভাইয়ের 2 বাবা। তার মানে তার মার ঘরের প্রথম বয়ফ্রেন্ডের সন্তান হচ্ছেন তিনি, এবং পরবর্তী সময় তার বাবা তাকে ছেড়ে দূরে চলে আসেন। পরবর্তী সময় তার মা বিয়ে করে, এবং বিয়ে করার পর এই ঘরে হচ্ছে তার ছোট ভাই। তো তিনি, তার ভাই ও তার মা থাকতেন, এবং পরবর্তী সময়ে এই ভাইয়ের বাবাও চলে গেছেন। যাই হোক, ক্যাম্পিং এ আসার সাথে সাথে তার পার্সোনাল ব্যাপার। এই ক্যাম্পিং এ আসার আগে দিয়ে তার মা বেশ কয়েকবার তাকে বারণ করে যেতে, কিন্তু তিনি যেহেতু প্ল্যান করে ফেলেছেন তাই তিনি তার মার কথা রাখতে পারেননি। তাই তার মাও বলে যে তুমি যেহেতু একা যাচ্ছ, আমি চাই যে তুমি তোমার ছোট ভাইকে নিয়ে সাথে যাও। তারা জঙ্গলের দিকে রওনা হয়, এবং তাদের পৌঁছানোর পরে ওইখানে প্রায় বিকাল হয়ে যায়। তো তারা জঙ্গলে ঢুকবার আগে গাড়ি রেখে আস্তে আস্তে খুঁজতে থাকে তারা কোথায় তাঁবু বসাবে। তো বাঁশ নিয়ে এসে, বিভিন্ন সরঞ্জাম নিয়ে এসে তারা তাঁবু টাঙিয়ে ফেলে। চারিপাশে গাছ, আর পাশেই একটা ঝর্ণাধারা, তবে এটা ছোট। আর সাথেই এই ঝর্ণার পানি যাবার সাথে রাস্তা সহিত ছোট্ট একটা ক্যানেলের মতো ছিল। তো ভ্যান থেকে সব জিনিসপত্র তারা নিয়ে আসতে থাকে একে একে। আর একজনের দায়িত্ব ছিল যে আশপাশ পরিষ্কার করে ফেলো, যে জায়গাটায় তোমরা মানে ক্যাম্পিং করবে সেই জায়গাটা। তারা সেই ছেলেটা করে ফেলে। তারা এই জায়গাটা সিলেক্ট করবার কারণ হচ্ছে সামনে একটা বাড়ি আছে, এবং বাড়ি যেহেতু আছে তারা মনে করছিল যে সুবিধা হবে যদি বৃষ্টি পড়ে, যাতে বৃষ্টি পড়লে কোনো বিপদ আপদ হয়ে ঘটলে সেই বাড়িটার সাথে সামনে যে তারা আশ্রয় নিতে পারবে। তারা পরিষ্কার করবার সময় দেখে যে এই বাড়ির পেছন দিকটায় তারা তাঁবু গেড়েছে। পরে তাদের ভুল মনে হয় যে এই বাড়িটার সামনে তাঁবু বসালে বরং ভালো হতো। তো তারা সেই বাড়িটার সামনে যেয়ে দেখে এটা তো একটা চার্চ, পরিত্যক্ত চার্চ, এবং ওই চার্চের ভিতরে অনেক গাছপালা, ডাল ফেলা। জায়গাটা কেমন হবে কে জানে, তবে এই জঙ্গলের মাঝে পরিত্যক্ত চার্চ জিনিসটা কেমন। তারা দিনের বেলাতেই এটার ভেতর আলো মেরে ভেতরে প্রবেশ করে, কারণ ভেতরটা পুরো অন্ধকার ছিল। খুব বড় একটা চার্চ না, তবে এখানে কেন এটা তা পরিষ্কার বুঝবার কোনো উপায় নেই, কারণ এখান দিয়ে কোনো মানুষের চলাফেরা নেই। অনেক সময় জঙ্গলের ভেতরে হাঁটা চলাফেরা করার জন্য অনেক মানুষ এই রাস্তা বের করে রাখে, কিন্তু এমনটা এখানে নাই। প্লাস এখান থেকে জঙ্গল শেষ করে তাদের ভ্যান যে জায়গাটায় রাখা আছে সেই জায়গাটুক যেতে 7 মিনিট সময় লাগে। তার মানে তারা রোড থেকে খুব বেশি ভেতরে না, এবং যেই রোড থেকে তারা ভেতরে না সেই রোডটাও কিন্তু কাঁচা, এটা পাকা করা রাস্তা না, তারা বেশ ভেতরে জঙ্গলের। যাই হোক, এরকম হয় কিন্তু এই জায়গায়। তো তারা দুপুরের লাঞ্চ সন্ধ্যার দিকে করে সবাই একটা ঘুম দেয়, 1 ঘন্টা 2 ঘন্টা জন্য রেস্ট নেয়। তো ঘুম ভাঙে শিয়ালের ডাকে। আশেপাশে পাখির মতো কুহু শব্দ আসছে, মনে হচ্ছে পেঁচা ডাকছে, এবং শিয়াল যে আশেপাশে চলাফেরা করছে, কারণ শিয়ালের পায়ের চলাফেরা ওই মরা পাতার উপর পড়ছে দেখে শব্দ হচ্ছে, তারা শুনতে পাচ্ছিল। তারা ক্যাম্প ফায়ার পুড়িয়ে আগুন জ্বালিয়ে বসে বসে গল্প করছিল আর হাসাহাসি করছিল ঘুম ভাঙার পর, এবং বিয়ার ছিল সাথে, মজা করছিল, ফুর্তি করছিল, আর আগুনে পড়ছিল 3টি হাঁস। রাতে তাদের খাওয়া দাওয়া শেষ করে তারা চুপচাপ বসে থাকার পর প্ল্যান করে সেই পরিত্যক্ত চার্চের ভেতর প্রবেশ করবে, লাইট নিয়ে যাবে। টর্চ লাইট চালানোর মধ্যে একটা আনন্দ আছে, আর তখন অ্যাডভেঞ্চারের দরকার ছিল, সেটা মনে করে তারা যাচ্ছে বা এরকম প্ল্যান করছে যে যাবে। তারা লাইট জ্বালিয়ে সেই চার্চের ভেতর প্রবেশ করে, টর্চ লাইট জ্বালিয়ে চার্চের ভেতর প্রবেশ করে। চার্চের ভেতর ঢোকার সময় কোনো দরজা ছিল না। তারা ভেতরে প্রবেশ করে ক্রুসিফাইড যে জায়গাটা জিসাসকে ঝুলানো অবস্থা ছিল সেই মূর্তিটা ভাঙা অবস্থায় পায়, এবং লাইট দিয়ে দিয়ে চারিপাশ দেখে এক পর্যায়ে তারা সবাই ব্যাক করে এবং যে যার তাঁবুতে চলে যায়। এতটুকু বিশ্বাস করেছে যে ওই চার্চের ভেতরটা, পুরো চার্চটা খুবই ছোট একটা চার্চ। যে বেঞ্চগুলোতে মানুষজন বসে সেটা কমপক্ষে এই পাশ ও পাশ 2 পাশ মিলে 10টা 20টা বেঞ্চ হবে, খুব ছোট চার্চ। রাত তখন 3টা বাজে। চার্চের ভেতর থেকে শব্দ আসছে,
উইলসন জেগে যায়। জেগেই লাইট জ্বালিয়ে ভালো করে কান পাতে তাঁবুর ভেতর থেকে। সে শুনতে পায় তার ভাই সেই চার্চের ভেতর থেকে তাকে ডাকছে। কিছু একটাও পেয়েছে। যেহেতু তিনি ঘুম থেকে জেগেছেন, উনি ভেবেছিলেন অন্যরাও মেবি ওখানে গেছে, আমাকে না নিয়ে গেছে। তাই অন্যদের তাঁবুতে অন্যরা ঘুমাচ্ছে কি ঘুমাচ্ছে না তিনি না দেখেই তিনি চার্চের কাছে চলে যান। যে দেখেন চার্চের ভেতর তার ভাই একা একা হাঁটছে অন্ধকারের মধ্যে। তিনি জিজ্ঞেস করেন, তুমি এখানে একা কেন, ঘুমাচ্ছ না কেন? ওনাকে দেখে তার ভাই পেছনে 2 হাত নিয়ে বড় বড় নিঃশ্বাস নিতে নিতে আরো জোরে জোরে হাঁটতে থাকেন। তিনি দেখলেন তার ভাই সামনের দিকে চলে গেল, চার্চের ভেতর চলে গেল। তিনি শব্দ পাচ্ছেন, ইকো শব্দ পাচ্ছেন, কিন্তু কি করবেন বুঝতে পারছেন না। তার ভাই যে চলে যাচ্ছে, তার ভাইকে আর দেখা যাচ্ছে না, কিন্তু চলে যাওয়ার শব্দটা তিনি পরিষ্কার পাচ্ছেন। তিনি গেলেন তার ভাইয়ের হাত ধরতে, যে চলো রাত হয়েছে, কাছে যেতে যাচ্ছেন, কালকে আবার আসা যাবে। তিনি টর্চ ভাইয়ের বডিতে মারতেই কাছে যেয়ে দেখেন ধবধবে সাদা মুখে কোনো চোখ নেই, নাক ঠোঁট কিছুই নেই। আর এদিকে পুরো চার্চ জুড়ে তিনি শুধু তার নাম নিচ্ছে, কেউ তার নাম নিচ্ছে, উইলসন, 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 আমাকে ছেড়ে যেও না। শব্দটা তার ভাইয়ের। হঠাৎ উপর থেকে অনেকগুলো লাশ তার সামনে এসে পড়ে, এমনকি তার উপরে পড়ে। তিনি পড়ে যান এবং চুপ করে চিন্তা করতে থাকেন কি ঘটনা, তিনি কোথার থেকে এরা দেখলো, কিভাবে হলো, তিনি এসব কি দেখছেন। কখনো তো তিনি এরকম কিছু দেখেন নাই। হ্যাঁ, একদিন তার মা বলেছিল তিনি স্বপ্নে দেখেছেন অনেকগুলো লাশ তার উপর পড়ছে। তার মানে কি তিনিও এটা স্বপ্ন দেখছেন? এই চিন্তা করতে করতে তিনি আর কিছু মনে করতে পারেন না। পরের দিন তাকে চার্চের ভেতরে তার বন্ধু বান্ধব পায়, তার ছোট ভাইও ছিল। তার বন্ধুরা তাকে তাঁবুর ভেতর নিয়ে আসে, তাকে ঘুম পাড়িয়ে রাখে। তার ঘুম ভাঙলে তিনি বলেন এই চার্চের ভেতর সমস্যা আছে। তার ছোট ভাইয়ের কণ্ঠে তিনি এই চার্চের ভেতর পেয়েছেন এবং অনেক লাশ তিনি একসাথে তার উপরে পড়ে যেতে দেখেছেন, যার মধ্যে একটা লাশ তার উপর পড়েছিল, আর সেই লাশটি হচ্ছে তার মায়ের। তিনি পচা গলা গন্ধ পাচ্ছিল সেই লাশের ভেতর থেকে। তিনি এরপরে আর মনে করতে পারছে না। তিনি এরপর থেকে কিছু খাওয়া দাওয়া করছিল না এবং মনে মনে মানে কালকে তারা সকালে এখান থেকে বের হয়ে যাবে এরকম প্ল্যান করছে, যে কারণ ওর অবস্থা খারাপ এবং ওর পাগলাটে আরো আচরণটা মানে বেড়ে যাচ্ছে। খাচ্ছে না, কারোর সাথে কথা বলছে না, চুপ করে এদিক সেদিক তাকাচ্ছে। তো সব বন্ধুরা যখন এরকম ইনসিডেন্টের সম্মুখীন হয় তখন তারা কি চিন্তা করে, না এখান থেকে চলে যাওয়া দরকার। তো মনে করেন যে কালকে তারা চলে যাবে, আজকে রাত থাকতে হচ্ছে। তো রাতে তো সব বন্ধুরা ঘুমাচ্ছে, তারা আর তেমন একটা গল্প গুজব করতে পারেননি। তো প্ল্যান করে যে এক তাঁবুর ভেতর সবাই ঘুমাবে, কারণ তাঁবু সারা গুটিয়ে ফেলে, একটা তাঁবু রাখে থাকে। তো আজকে রাতের বেলা উইলসন উইলসন করে ডাকছে তার মা চার্চের ভেতর থেকে, আর ভেতরে গান চলছিল। একযোগে অনেকগুলো শিশু গান গাচ্ছিল। তিনি চার্চের ভেতর যাবেন বলে সবাইকে ডাকে। সবাই বলতে থাকে কিসের বেল, কিসের ঘন্টা। তিনি খালি বলতে থাকে বেল বাজছে, ঘন্টা বাজছে, আমাকে চার্চে যেতে হবে, মা ডাকছে আমাকে চার্চের ভেতর থেকে। সবাই বলছে কই, আমরা তো কিছুই শুনছি না, তুই কোথা থেকে শুনছিস। তিনি নাকি যাবার জন্য পাগল হয়ে যাচ্ছিল। এক পর্যায়ে কাউকে চিনতে পারছিল না উনি। আর এত রাতে ওকে বাঁধার কোনো দড়ি পাচ্ছিল না কেউ, কারণ তিনি এতটাই পাগলামি করছিলেন, তাঁবু ভাঙার মতো অবস্থা। 2 বন্ধু ও তার ভাই মিলে পারছিল না তাকে তাঁবুর ভেতর আটকাতে। তারা তাকে কোনো মতে আটকে রাখে এবং তিনি চিৎকার করতে থাকে, আমার মাকে ওনারা মেরে ফেলবে, আমার মাকে বাঁচাতে হবে, আমার মাকে বাঁচাতে হবে, উনি আমার মাকে টুকরো টুকরো করছে। তারা সেই রাতেই তাকে গাড়িতে তোলে এবং সব জিনিস গুটিয়ে কোনো মতে সেই রাতেই রওনা হয়ে যায়। আর এদিকে ওনার গাড়ির ভেতর পাগলামি মনে হয় আরো বেড়ে গেছে। তিনি চিৎকারে চেঁচামেচি করতে থাকে, এক পর্যায়ে নিজেই নিস্তেজ হয়ে পড়েন। তারা 3 ঘন্টার মধ্যে বাড়ি পৌঁছে যান। এত জোরে গাড়ি চালান তারা সেদিন রাতে, এবং পৌঁছালে তারা তার রুমে তাকে শুইয়ে দেয়। সকাল হলে তিনি তার ঘরের ভেতর নিজেকে পেয়ে সবাইকে জিজ্ঞেস করতে থাকে কাহিনী কি, ক্যাম্প থেকে চলে আসা হলো কেন। তার মানে যা এতক্ষণ ঘটলো তার কিছুই মনে নেই। তার মনে আছে শুধু একটাই, যে তার মা তাকে চার্চের ভেতর থেকে ডাকছিল। ঠিক পরের দিন সেখান থেকে ব্যাক করার পর তিনি চিৎকার শুনতে পান তার মায়ের ঘর থেকে। সেদিন রাত 1টার দিকে তার মায়ের ঘর থেকে অনেক চিৎকার শুনতে পান তারা।
তিনি ঘরের ভেতর ঢুকে দেখেন তার মা বিছানায় ছটফট করছে এবং নাক মুখ দিয়ে অনেক রক্ত বেরোচ্ছে। এরকম রক্ত পড়ে শীতকালে, কিন্তু এরকম রক্ত তো আগে শীত মানে নাক মুখ দিয়ে রক্ত আসে, কিন্তু এরকম তো না। তারা তো এই দেশেরই মানুষ, কিন্তু এরকম তো হওয়ার কথা না। তারা দ্রুত তার মাকে হাসপাতালে নিয়ে যান। ডাক্তাররা তাকে ইমিডিয়েটলি আইসিইউতে শিফট করে। তিনি হাসপাতালের বাইরে ছিলেন। হঠাৎ ডাক্তাররা তার কাছে এসে বলল, আপনার মা আর বেঁচে নাই। তারা চেষ্টা করেছেন, কিন্তু তার হার্ট পাম্প করছিল না, কোনোভাবেই হার্ট পাম্প করছিল না। কোনো উপায় বের করতে পারেনি, কারণ দেরি হয়ে গেছিল। তার ভাই তো তার চাক্ষুষ সাক্ষী। তিনি হয়তো সেই চার্চের ভেতর কিছু দেখেননি, কিন্তু তার ভাই পাগলামো করতে করতে বলছিল যে তার মাকে কেউ মেরে ফেলবে, তার মাকে কেউ মেরে ফেলবে, কেউ একজন তার মাকে মেরে ফেলতে চায়, তাকে টুকরো টুকরো করে ফেলবে। এখন তার মা চলে গেল, তার মানে তার ভাইয়ের ভিতর কি আসলেই কোনো ঝামেলা চলছে? তার মাকে কবরে শুইয়ে দিয়ে আসার দিনের ঘটনা। রাতের বেলা তার ভাই বাইরে থেকে আসে, কিরকম পাগলের মতো অবস্থায় তাকে দেখা যাচ্ছিল, মনে হচ্ছিল মাতাল অবস্থা। তাদের পরিবারের একজন মা তাদের মারা গেছে আর তিনি মদ খেয়ে বাসায় আসছে। তাদের আত্মীয় স্বজন তাকে ধিক্কার জানাচ্ছিল এরকম কাজে, যে তুমি মদ খেয়ে আসছো কিভাবে। তো সেদিন রাতের বেলা তিনি অনেক চিৎকার করছিল, কিন্তু তার এই মিসবিহেভে এবং তার এই খারাপ ব্যবহার এবং এই খারাপ আচরণের কারণে তার রুমে কেউ যায়নি। পরের দিন সকালবেলা তার ছোট ভাই তার বড় ভাইকে জিজ্ঞেস করছে, কি সমস্যা তোমার, তুমি এরকম পাগলামি কেন করছো, তোমার কি সমস্যা, তুমি আমাকে বলো। তিনি বলেন যে তার মাথা সারাক্ষণ খারাপ হতে থাকে। মাঝে মধ্যে তার মনে হয় তার মা তার সামনে দাঁড়িয়ে আছে এবং তার মা তাকে বলছে যে তুমি আমার কাছে আসো, তুমি আমার কাছে আসো। এরকম করতে করতে প্রায় 3-4 মাস চলে যায় এবং বারবার তিনি তার ছোট ভাইকে বলতে থাকে যে আমার দ্বারা যদি কোনো খারাপ কিছু হয়ে যায়, আমার দ্বারা যদি কোনো খারাপ কিছু হয়ে যায়। তার ভাই তাকে বারবার বোঝায়, এদিকে নিয়ে যায়, ওইদিকে নিয়ে যায়, ঘুরতে নিয়ে যায়, কিন্তু কোনোভাবেই কোনো দিক থেকে ওনার কাছ থেকে পজিটিভ রেসপন্স তার ছোট ভাই পাচ্ছিল না। একদিন রাতের বেলা তার ছোট ভাই ঘুমাচ্ছিল, হঠাৎ ঘুম থেকে তার ছোট ভাইয়ের ঘুম ভাঙে এবং ঘুম ভাঙে চিৎকারে, প্রচন্ড চিৎকারে। তিনি তার ভাইয়ের রুমে যায়, রুমে যেয়ে দেখে তার ভাইয়ের চারিপাশের রক্ত। তার ভাইকে জিজ্ঞেস করে ডাকতে থাকে, কিন্তু তার ভাইয়ের কোনো খবর নেই, কিন্তু শরীরে কোনো অংশ কাটাও নাই যে রক্ত কোথা থেকে আসবে, কোনো অংশ কাটা নাই। তার ভাই মেঝেতে পড়ে আছে, শুয়ে আছে, পুরা বিছানা জুড়ে রক্ত। এটা আসলো কোথা থেকে? পরে তার ভাই তাকে বলে যে রাতের বেলা তিনি চুপ করে বসেছিল আর সিলিং থেকে রক্ত টপ টপ করে তার শরীরে পড়ছিল। তিনি অনেক চিৎকার করতে করতে অজ্ঞান হয়ে যায়, কিন্তু কেউ রুমে আসে নাই। তো যেহেতু পরবর্তীতে তার ভাই এসছে, পরে তাকে সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যায়, প্লাস তাদের বাসায় একটা পাদ্রী নিয়ে আসেন। সেই পাদ্রী তাদের বাসা ভালো করে দেখেন এবং হোলি ওয়াটার দিয়ে তার ভাইকে তাদের রিচুয়াল অনুযায়ী কিছু ব্যবস্থা নেন, যে যাতে পরবর্তীতে কোনো সমস্যা না হয়। তাদের বাড়িটা বন্ধ করার বিভিন্ন রকমের পদ্ধতি তারা গ্রহণ করে। তাদের বাড়ির আন্ডারগ্রাউন্ডে প্রতিদিন রাতের বেলা সেদিনের পর থেকে শব্দ আসতে শুরু করে। মনে হতো যে বাড়ির আন্ডারগ্রাউন্ডে কেউ চোর এসছে অথবা বাড়ির আন্ডারগ্রাউন্ডে কেউ ঠক ঠক করে কাজ করছে। এই শব্দটা বাসায় উপস্থিত সবাই পেত। ওই মুহূর্তে তাদের বাসায় তার ছোট ভাইয়ের একটা গার্লফ্রেন্ড থাকতো, সেই মেয়েও সেই শব্দ পেত যে আন্ডারগ্রাউন্ড থেকে কেউ ঠক ঠক করে শব্দ আসছে। একদিন রাতের বেলা পানি খেতে উঠেছে তার ছোট ভাই। তো ওই মুহূর্তে তিনি ঘরের মধ্যে ঘুমিয়েছিলেন, তার বড় ভাই ঘরের মধ্যে, উইলসন ঘরের মধ্যে ঘুমিয়েছিল। তার ছোট ভাই পানি খেতে উঠবে, পানি খাচ্ছে, ডাইনিং টেবিল থেকে পানি নিয়ে খাচ্ছে। আসলে ডাইনিং টেবিলের পাশে ফ্রিজ থেকে খুলে পানি নিয়ে খাচ্ছিল, প্লাস বিয়ার খুলবে। এরকম সময় তাদের মনে হলো যে তাদের আন্ডারগ্রাউন্ড থেকে কোন একটা মানুষের শব্দ, হাঁটার শব্দ, এবং এইখানকার বাড়িগুলো হচ্ছে সব কাঠের তৈরি, সো হাঁটলে শব্দ পাওয়া যায়। আমি আপনাদেরকে হেঁটে দেখাবো এবং আমার বাসার মধ্যে এরকম হাঁটলে শব্দ পাওয়া যায়। রাত্রের বেলায় 12টা-1টার পরে যদি ঘুমন্ত অবস্থায় কেউ হাঁটতে থাকে, তখন মনে হতে থাকে যে বাসার ভিতরে কেউ ভয়ের কিছু করতে যাচ্ছে। তো যাই হোক, এখানে কটর 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 শব্দ হয়, ঠিক একই রকম আমি আপনাদেরকে বলতে চাই ওই আন্ডারগ্রাউন্ডে তিনি এরকম কটর কটর শব্দ পাচ্ছিলেন, কেউ হেঁটে যাচ্ছে। তো তার ছোট ভাই খুব সাহসী, যেহেতু তিনি কিছু দেখেন না, কিছু বোঝেন না, তিনি কি করেন, টর্চ নিয়ে নিচে যান। নিচে যে দেখেন যে একটা রেডিও চলছে। তাদের বাসায় আসলে ওই দিন ওইখানে রেডিও রাখার মতো কেউ নাই, যেখানে রেডিও রেখে আসবে, ওইখানে রেডিও চলছে। রেডিওর মধ্যে
শব্দ আসছে তার মায়ের শব্দ। এখন তিনি বারবার চোখ কচলাচ্ছে, মাথা চুলকাচ্ছে, রেডিওর মধ্যে মায়ের ভয়েস কোথা থেকে আসবে? তাদের দুই ভাইয়ের নাম শুনে বলছে যে তোমরা এই বাসা ছেড়ে চলে যাও, যত দূরে পারো চলে যাও, তোমাদের কাছে বিপদ চারিপাশে ঘুরছে, যখন বিপদ এসে যাবে তখন তোমাদের রক্ষা নেই। রেডিও থেকে সেই ভয়েস আসছে। তিনি দৌড়ে উপরে যায় এবং উপরে যায় তার গার্লফ্রেন্ডকে জিনিসটা বলে যে তুমি তাড়াতাড়ি বাসায় চলে যাও। তো তার গার্লফ্রেন্ড তার পরের দিনই তার বাসায় চলে যায় এবং ওই গার্লফ্রেন্ড বলতে হচ্ছে তারা একসাথে থাকতো ওই বাসায়। তো পরবর্তী সময়ে তার বড় ভাইকে তিনি বলেন যে দেখো, আমি এরকম সমস্যা পাচ্ছি, তোমার ভেতরেও সমস্যা হওয়ার পর থেকে এই জিনিসগুলো আমি ফেস করছি, এক কাজ করি আমরা এই বাসাটা ছেড়ে দিই। তার ভাই সেদিন তাকে কিছু বলে না। পরের দিন সকালবেলা তিনি অফিসে যায়, অফিস থেকে ব্যাক করে, অফিসে বলতে হচ্ছে তিনি একটা জায়গায় পার্ট টাইম জব করতো। সেই ছোট ভাইয়ের ঘটনা আমি আপনাদের সবাইকে শেয়ার করছি। অফিস থেকে ব্যাক করার পরে এসে দেখে যে তার ভাই ফাঁসি দিয়েছে, ফাঁসিতে ঝুলছে। কি মনে হচ্ছে আপনাদের কাছে যে একটা মানুষ তার মাকে হারালো, 3 মাসের মধ্যে তার ভাইকে হারালো এবং তার ভাই ফাঁসিতে ঝুলছে, এবং এতটুকু তিনি শিওর যে ফাঁসিতে ঝোলার জন্য তার মানসিক কন্ডিশন ঠিক ছিল না, কোনো একটা কিছু তাকে পোহাচ্ছিল। এবং তিনি তার ভাই যেহেতু ফাঁসিতে ঝুলেছে এবং গত আগের দিনের রাতের বেলার রেডিওর মধ্যে থেকে যখন এই ভয়েসটা তিনি শুনতে থাকেন, তার মনের মধ্যে থাকে যে না, এই বাসাটা থাকা যাবে না, এই বাসাটা কোনোভাবে ছেড়ে বিক্রি করে আমাদেরকে দূরে চলে যেতে হবে। একটা পরবর্তী সময় তিনি বিক্রি করে দেন, কিন্তু তার জীবনের বড় একটা দাগের কথা তিনি আমাদেরকে শেয়ার করেছেন এবং শেয়ার করেছেন ভায়া হয়ে এসছেন আমার কাছে ঘটনাটা। আসলে ঘটনাটা ইংলিশে তিনি আমাকে লিখে পাঠিয়েছিলেন, তো আপনাদের সবাইকে আমাকে কনভার্ট করতে হলো। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি এখন আপনার সঙ্গে যে ঘটনাটি শেয়ার করতেছি এটি একটি শীতকালে ঘটে যাওয়া ঘটনা। রাত তখন প্রায় 1টা ছুঁই, শীতের শেষ দিকের সময়, চারপাশে হালকা কুয়াশা আর অদ্ভুত নীরবতা। নাহিয়ান সেই রাতে একা বের হয়েছিল, কারণ তার এক আত্মীয়ের বাড়িতে সে ফিরতে দেরি হয়ে গিয়েছিল। লোকজন তাকে বারবার বলেছিল এই রাস্তা দিয়ে রাতে না যেতে, কিন্তু সে গুরুত্ব দেয়নি, কারণ রাস্তাটা শর্টকাট আর সে ভেবেছিল সবাই গ্রামের মানুষ বানানো ভয়, বাস্তব কিছু না। কিন্তু যখন সে রাস্তায় পৌঁছায় তখন প্রথম অস্তিত্বটা শুরু হয়, কারণ চারপাশের সব শব্দ হঠাৎ করে থেমে যায়। কোনো কুকুরের ডাকে না, কোনো পোকামাকড়ের আওয়াজ নেই, এমনকি বাতাসও যেন থেমে গেছে। সে হাঁটতে হাঁটতে থেমে যায়, চারপাশে তাকায়, কিছু অস্বাভাবিক দেখা যায় না, কিন্তু তবুও তার বুকের ভেতর কিছু চাপ অনুভব করে। একটা ভয় জমতে থাকে। সে আবার হাঁটা শুরু করে, কিন্তু এবার তার নিজের পায়ের শব্দ আর একটা শব্দ মিশে যায়। একটু দেরিতে শব্দটা ফিরে আসে, যেন কেউ তার পেছনে হাঁটছে। সে হঠাৎ করে থেমে যায়, পেছনে তাকায়, কিন্তু পেছনে কেউ নেই। সে আবার হাঁটে, এবার আর কোনো হাঁটার শব্দ নেই। এবার একটু পরিষ্কার চাপ অনুভব করে, তার গলা শুকিয়ে আসে। সে দ্রুত হাঁটা শুরু করে, কিন্তু শব্দটা দ্রুত হয়। তখন সে হঠাৎ ঘুরে দাঁড়িয়ে চিৎকার করে, কে? কোনো উত্তর নেই, শুধু সেই নীরবতা। সে নিজে বুঝায় মনের ভুল, তারপর আবার সামনে হাঁটতে শুরু করে। কিছু দূর যাওয়ার পর সে একটা পুরনো বাস স্ট্যান্ড দেখতে পায়, ভাঙ্গা বেঞ্চ, মরিচা ধরা টিনের ছাউনি। সে ভাবে এখানে একটু বসে বিশ্রাম নেবে। বসে পড়তেই সে খেয়াল করে বেঞ্চে কোনো ধুলো নেই, যেন কেউ একটু আগে বসেছিল। সে উঠে দাঁড়ায়, ঠিক তখনই দূর থেকে একটা বাস চলে আসে। ধীরে ধীরে কাছে আসে, কিন্তু বাসটা অদ্ভুত। সামনে কোনো নাম নেই, জানালাগুলো কালো, ভেতরে কিছু দেখা যায় না। বাসটা তার সামনে এসে থামে, দরজা খুলে যায়, কোনো শব্দ নেই। সে প্রথমে উঠতে চায়, কিন্তু পেছনে সেই পায়ের শব্দ আবার শুরু হয়। এবার একদম কাছ থেকে, ঠিক যেন তার পেছনে কেউ দাঁড়িয়েছে। সে আর না ভেবে বাসে উঠে পড়ে। ভেতরে ঢুকতেই ঠান্ডা বাসের বাতাস তার শরীর কাঁপিয়ে দেয়। একটা অদ্ভুত গন্ধ, পুরনো লোহা আর পচা কিছু মিশ্রণ। সে চারপাশে তাকায়, কয়েকজন যাত্রী বসে আছে, সবাই মাথা নিচে পড়ে। কেউ মাথা নাড়ে না, কেউ কথা বলে না। সে একটা সিটে বসে ড্রাইভারের দিকে তাকিয়ে থাকে।
কিন্তু তার মুখ দেখা যায় না, শুধু ছায়া। বাস চলতে শুরু করে কিছুক্ষণ পর সবকিছু ঠিকঠাক থাকে। তারপর সে খেয়াল করে রাস্তার কোনো লাইট নেই, জানালার বাইরে শুধু অন্ধকার, মাঝে মাঝে কিছু ছায়া, যেন কেউ দাঁড়িয়ে আছে। বাস পাশ কাটালো, তার ধীরে ধীরে মাথা ঘুরিয়ে তাকায়। নাহিয়ানের বুক ধুক ধুক করে কেঁপতে থাকে। সে পাশের লোকটার দিকে তাকায়, ধীরে ধীরে বলে, ভাই এটা কোন বাস? লোকটা ধীরে ধীরে মাথা তোলে আর নাহিয়ান জমে যায়, কারণ তার চোখ নেই, শুধু কালো ফাঁকা গর্ত। সে কথা বলে না, আবার মাথা নিচু করে। তখনই বাসের সব যাত্রী একসাথে মাথা তোলে আর সবাই তার দিকে তাকায় আর একসাথে ফিসফিস করে বসে থাকে। সবাই একসাথে ফিসফিস করে বলতেছে, নাহিয়ান তুমি এখানে বসে থাকো। নাহিয়ান উঠে দাঁড়াতে চায় কিন্তু পারে না, তার শরীর ভারী হয়ে যায়, বাতাস আরো দ্রুত চলে যায়। হঠাৎ বাস থেমে গেছে, দরজা খুলে যায়, বাইরে কুয়াশা আর অদ্ভুত উঁচু মাটির ঢিবি, যেন কবর। তখন ভেতর থেকে সবাইকে নামতে বলা হয়। সে বলতে চায় যে না, আমি এখানে নামবো না, কিন্তু তার পা নিজে থেকেই দরজার দিক দিয়ে হেঁটে আসে। সে বাস থেকে নেমে যায়, মাটিতে পা দিতেই বুঝতে পারে মাটি অনেক নরম, যেন ভেতরে কিছু নড়ছে। কুয়াশার ভেতর থেকে ছায়াগুলো বের হয়ে ধীরে ধীরে তাকে ঘিরে ধরে। সে চিৎকার করতে চায় কিন্তু পারে না। ঠিক তখনই বাসের ভেতর থেকে সেই কণ্ঠ আবার আসে, একটা জায়গায় খালি করতে হয়, সব অন্ধকার হয়ে যায়। এরপর সকালের লোকজন রাস্তার পাশে তার লাশ খুঁজে পায়, শরীরের কোনো আঘাত নেই। ডাক্তার বলে হঠাৎ হার্টের হৃদস্পন্দন বন্ধ হয়ে সে মারা গেছে। কিন্তু স্যার, তার চোখ দুটো পুরো কালো। আর সেই রাতের পর থেকে ওই বাস স্ট্যান্ডে মাঝে মাঝে একটা বাস দেখা যায়, দরজা খোলা, ভেতরে চুপচাপ যাত্রী বসে থাকে। আর কেউ যদি ভুল করে উঠে যায়, সে আর ফিরে আসে না, কারণ সেই বাস কখনো ফাঁকা থাকে না, সবসময় একটা সিট খালি রাখা হয় পরের মানুষের জন্য। আর যদি কেউ মাঝরাতে এই রাস্তায় হাঁটে একা, সে মাঝে মাঝে নিজের পায়ের শব্দ নিজেই শুনতে পায় না, আর একটা শব্দ শুনতে পায়, যেমন ইটে বাড়ি দিয়ে যেরকম টুংটাং শব্দ হয়, ঠিক সেরকমই। ও ততবারে আসবে, ততবারে টুংটাং শব্দটাই পায়। একটু দেরি করে ঠিক পেছনে যেন কেউ তার দিকে হাঁটতেছে, অপেক্ষা করতেছে কখন সে থামবে আর কখন সে তাকায়। তখন সে বুঝতে পারবে সে একা না, আর তখন হয়তো খুব দেরি হয়ে যাবে, কারণ যাকে এখানে দেখবে সেটা হয়তো তার নিজের মতোই দেখতে, কিন্তু তার চোখে কোনো সাদা অংশ থাকবে না, শুধু কালো শূন্যতা। আর সেই মুহূর্তে সে বুঝতে পারবে সে অনেক আগেই সেই বাস উঠেছে, যেই বাসটা এই পুরো মানুষটিকে গেলে খেয়ে। এরকম আরও এক মানুষের সঙ্গে সেম ঘটনাই ঘটে, কিন্তু তখন বাসের ভেতর থেকে সেই কণ্ঠ আবার আসে, একটা জায়গা খালি করতে হয়। এরপর সকালের লোকজন ওই লোকটিকে জীবিত অবস্থায় পায়, কিন্তু সে কোনো কথা বলতে পারে না, শুধু বোবার মতো মানুষের দিকে তাকিয়ে থাকে। কিন্তু তার চোখ দুটো পুরো কালো হয়ে গেছে। আর সেই রাতের পর থেকে মাঝে মাঝে ওখানে আরও অনেক এইরকম অদ্ভুত ঘটনা ঘটতে শুরু হয়। নাহিয়ানের মতো এখানে আর কোনো লোক যেন না যায়, এজন্য গ্রামবাসী সবাইকে এটি জানিয়ে দেয়। এই ছিল রাসেল ভাই আমার ঘটনা। ঘটনাটি পাঠিয়েছে রাফিদ। ঘটনাটি আমার সাথে ঘটে এবং যা কিনা আজও আমার কাছে একদমই জীবন্ত। এখনও আমি মাঝরাত্রিতে জেগে বসে থাকি ভূতের ভয়ে। ঘটনাটি ঘটেছিল আজ থেকে প্রায় 10 বছর আগে, কিন্তু আমার কাছে মনে হয় এই তো সেদিন ঘটল ঘটনাটি। ঘটনাটির কথা মনে হলে হাত পা আমার এখনো ঠান্ডা হয়ে যায়। আমরা তখন পুরানো ঢাকাতে থাকি, বাবা সরকারি চাকরি করেন। বলা নেই কওয়া নেই হঠাৎ করেই আমরা বড়লোক হয়ে গেলাম, তাও বাবার এক ফুপুর কল্যাণে। বাবার
বড়লোক ফুপুর মৃত্যুর পর তার বিষয় সম্পত্তির ছোট একটি অংশ আমাদের বড়লোক করে দিল রাতারাতি। আমরা ভাড়া বাসা থেকে নিজেদের বাড়িতে উঠলাম, তাও আবার 3 তলা বাড়ি, 6টা ভাড়াটিয়া সহ বিশাল বাড়ি। আমরা উঠেছি দোতলায়। সারাদিন ভাই বোনদের সঙ্গে আনন্দ করে সময় কাটে। বাড়ির সামনে দুটো বড় বড় মেহগনি গাছ, তার একটিতে ছোট কাকু দোলনা টানিয়ে দেওয়াতে আমাদের আনন্দের মাত্রা বেড়ে গেছে কয়েক গুণ। সারাদিন হইচই, বিকেলবেলা সবাই মিলে ছাদে খেলা করতাম। এত বিশাল ছাদ আমি আগে কখনো কল্পনাও করতে পারতাম না, তাও আবার নিজেদের। ছাদ সাধারণত মা তালা দিয়ে রাখতেন, শুধু বিকেল বেলায় খুলে দিতেন। সন্ধ্যার পর শুধু পড়তে বসতাম। রাতে খাওয়া দাওয়ার পর কাকুর কাছে গল্প শুনতে বসা। কাকু নিত্য নতুন ভূতের গল্প বলে আমাদের ভয় পাইয়ে দিতেন। মাঝে মাঝে মাও আমাদের সঙ্গে এসে যোগ দিতেন। গল্প শেষে মা প্রায়ই হেসে বলতেন, ভূত বলতে কিছু নেই। দেখতে দেখতে আমার এসএসসি পরীক্ষা চলে এলো। ভালো রেজাল্ট করতে পারলে বাবা রেসিং সাইকেল কিনে দিবে, তাই রাত জেগে পড়াশোনা করছি। ভালো রেজাল্ট করার চাইতে আমার সাইকেলটার দিকেই বেশি মনোযোগ। বাসার সবাই ঘুমিয়ে গেলেও আমি সারা রাত জেগে পড়ি। মাঝে মাঝে ঘরের ভেতর হাঁটাহাঁটি করি, বেশি খারাপ লাগলে ছাদে চলে যাই। কাকুর ভাষ্যমতে রাতের একটি ভাষা আছে। তাছাড়া রাতের আকাশ আমার কাছে খুব ভালো লাগতো। বিশাল রহস্যময় আকাশের শৈল্পিক কারুকার্য আমাকে সব সময় মুগ্ধ করে। সেদিন ছিল পূর্ণিমার রাত। রাত প্রায় 3টা বাজে। আমি গভীর মনোযোগ দিয়ে পড়ছিলাম। বাসার সবাই ঘুম। হঠাৎ ছাদ থেকে ধূপ ধূপ শব্দ ভেসে এলো। বিকেল বেলায় আমরা ছাদে খেললে যেমন শব্দ হয় ঠিক তেমনি। আমি বেশ অবাক হলাম, এত রাতে ছাদে আবার কে খেলছে। কাকু আর আমি একই রুমে থাকি। বেশ কয়েকবার শব্দ হওয়ায় কাকুকে ডাক দিলাম। কাকুর ওঠার নাম নেই, নাক ডেকে ঘুমোচ্ছে। অনেকক্ষণ ডাকাডাকি করার পরে কোনো রকম মাথা তুলে বললেন, তুই গিয়ে দেখ না কে, ইঁদুর টিদুর হবে হয়তো। বলে কাকু আবার নাক ডাকতে শুরু করলেন। এদিকে ছাদের শব্দটা দৌড়াদৌড়ি পর্যায়ে পৌঁছে গেছে। আমি আশ্চর্য হয়ে লক্ষ্য করলাম আমার কেমন যেন ভয় করছে, বরং দেখতে ইচ্ছে করছে এত রাতে ছাদে কে দৌড়দৌড়ি করছে। আমাদের রান্নাঘরের দেয়ালে মা ছাদের চাবি ঝুলিয়ে রাখেন। আমি ঘর থেকে বের হয়ে ছাদের চাবি নিলাম। আমাদের ফ্ল্যাট থেকে বের হই ডান দিকে উঠে গেছে ছাদের সিঁড়ি। প্রতিটি বারান্দায় বাতি জ্বলছে। 3 তলার বারান্দায় জুড়ে ছাদের সিঁড়ি। আমি ছাদের সিঁড়িতে ওঠার পরও আমার কোনো ভয় লাগছিল না। 3 তলা থেকে ছাদের দরজা দেখা যায়। দরজা বন্ধ, তালা দেখা যাচ্ছে। তবে ছাদে শব্দ করছে কে? আমি ছাদের তালা খুলে ফেললাম। চাঁদের আলোয় ছাদ ভেসে যাচ্ছে। ছাদে বের হলেই সামনে রবিন চাচ্চুদের 4 তলা বাড়ি। রবিন চাচ্চুদের বাসা থেকে আমাদের পুরো ছাদটা দেখা যায়। ছাদের এ মাথা ও মাথা বেশ ভালো করে দেখলাম, কেউই নেই। আমি বেশ অবাক হলাম, তাহলে শব্দ করলো কে? পানির ট্যাঙ্কির উপরে দেখলাম, না, কেউ নেই। এবার কিন্তু আমার গা বেশ ছমছম করছে। আশেপাশের বাড়িগুলোর দিকে বেশ কয়েকবার তাকিয়ে আমি নিচে এলাম। ঘরে এসে ডকডক করে 2 গ্লাস পানি খেলাম। আমি রাতে এমনিতে পানি কম খাই, কিন্তু সেদিন তেষ্টা যেন আর মিটছিল না। 2য় গ্লাস পানি শেষ করার মুহূর্তে আবার ধূপ ধূপ শব্দ ভেসে এলো। আমি গ্লাসটি রেখে উঠে পড়লাম। ছাদের সিঁড়িতে এসে দেখি ছাদ তালা মারাই আছে, দরজা বন্ধ, কিন্তু দরজার ওপাশেই কে যেন দৌড়াচ্ছে। আমি ভয়ে ভয়ে তালা খুলে ছাদে এলাম। আবারও চাঁদের আলোয় চোখ ভেসে গেল। আমি পুরো ছাদ বেশ ভালো করে দেখলাম, না, কেউ নেই। নিজেকে কেমন বোকা বোকা মনে হলো। নিজেকে সান্ত্বনা দিলাম, হয়তো রাত জেগে পড়ার ফলে উল্টাপাল্টা শব্দ শুনছি। ছাদ তালা দিয়ে আমি নামার জন্য পেছন ঘুরতেই চমকে উঠলাম। হাতের ডান সিঁড়ির শেষ মাথায় ছাদের দেয়াল ঘেঁষে কে যেন বসে আছে। ভয়ে আমার বুক তখন হাঁপারের মতো উঠানামা করছে।
আমি কোনো রকম জিজ্ঞাসা করলাম, কে কে ওখানে? হালকা আলো স্পষ্ট দেখা যাচ্ছে, দু হাঁটুর মাঝখানে মাথা রেখে কে যেন বসে আছে। ছোট্ট শরীরটা দেখে মনে হলো 8-10 বছরের বাচ্চা। আমি কানে তখন কিচ্ছু শুনছি না, চোখেও ভালো করে দেখছি না বলে মনে হচ্ছিল। শুধু তাকিয়ে আছি আর জোরে জোরে চিৎকার করে জিজ্ঞাসা করছি, কে কে ওখানে? বেশ কয়েকবার চিৎকার করতেই সামনে বসে থাকা অবয়বটা হাঁটু থেকে মাথা তুলে আমার দিকে তাকালো। ভয়ে আমি চমকে উঠলাম। 8-9 বছরের একটা ছেলে আমার দিকে হাঁটু থেকে মুখ তুলে তাকালো। বড় বড় দুটো চোখ, সমস্ত মুখ কেমন যেন ফ্যাকাশে হয়ে আছে। অনেকক্ষণ পানিতে ভিজলে চামড়া যেরকম ফ্যাকাশে হয়ে যায়, ঠিক তেমনটি। আমি আরো জোরে চিৎকার করলাম, কে কে? ছেলেটি কোনো উত্তর দিল না, শুধু একটি হাত আমার দিকে লম্বা করে বাড়িয়ে দিল। আমি তখন ভয়ে কিভাবে যে নিচে নেমে এলাম বলতে পারবো না। যখন চোখ খুললাম তখন দেখি আমি বিছানায় শুয়ে আছি। মা, বাবা, কাকু আর একজন ডাক্তার আমাকে ঘিরে আছেন। বাবা কাকুকে বকছেন আমাদের কেন ভূতের গল্প শোনায় তার জন্য। মার হাতের ফাঁক দিয়ে আমার চোখ যখন দরজার কাছে গেল তখন আমি আবারও চমকে উঠলাম। ছাদে দেখা ছেলেটি দরজার কাছে দাঁড়িয়ে আছে। আমার দিকে চোখাচোখি হতেই ডান হাতটি আমার দিকে বাড়িয়ে দিল। আমি আবারও জ্ঞান হারালাম। সেবার আমাকে অনেক দিন হাসপাতালে থাকতে হয়েছিল, কিন্তু আশ্চর্যের বিষয়, সে রাতের পর ওই ছেলেটিকে আর কোনোদিন দেখা যায়নি আমাদের ছাদে। তো প্রথম যে ঘটনাটাই বলবো, এটা আমাকে পাঠিয়েছেন জুবাইর ভাই। তিনি প্রায় সময় আমাদেরকে ছোট ছোট ঘটনা পাঠান। এই ঘটনাটা তিনি শুনেছেন এই বছরে কোন একটা সময়। ওনার বাড়ি বাংলাদেশের দক্ষিণাঞ্চলের কোন একটা জেলায়। তো ওনাকে ওনার বাড়ি যেতে হলে লঞ্চে যেতে হয়। তো উনি এই বছরে কোন একটা দিন লঞ্চে করে ওনার বাড়ি যাচ্ছিলেন। তো সেখানে সেই লঞ্চের কোন এক কর্মচারীর সাথে ওনার পরিচয় হয়। সেই কর্মচারীর ছদ্মনাম দিচ্ছে আমি সেলিম। তো জুবাইর ভাই তিনি সেই সেলিম ভাইকে জিজ্ঞেস করে যে, ভাই আপনি তো অনেকদিন ধরে লঞ্চে আছেন, কখনো কি কোনো ভৌতিক কোনো অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন কিনা? তখন সেই সেলিম ভাই বলে যে, হ্যাঁ, একটা ঘটনা আছে 6-7 বছর আগে ঘটেছিল এই লঞ্চেই, তো সেটা আমি শেয়ার করতে পারি। তো সেই ঘটনাটা আমি এখন আপনাদের বলবো। তো সেই রাতে নাকি ছিল শীতকাল এবং প্রচন্ড শীত ছিল বাইরে। তো সেলিম ভাই ওনার কাজ শেষ করে একতলায় যখন ওনার একটা রেস্টরুম ছিল, সেই রেস্টরুমের পাশে একটা বারান্দা ছিল, সেখানে কোনো একটা কারণে তিনি দাঁড়ায় ছিল। তো হঠাৎ করে উনি খেয়াল করতেছে যে 3 তলায় বারান্দায়, নিচে থেকে খেয়াল করতেছে 3 তলা বারান্দায় কোন একটা মহিলা বসে আছে এবং তার চুল বাইরে দোল খাচ্ছিল বাতাসে। তো উনি কিছুক্ষণ ধরে খেয়াল করার পর উনি ভাবে যে হয়তো কোনো একটা কারণে আসছে, আবার হয়তো মহিলাটা চলে যাবে। তো সেলিম ভাই উনি আধা ঘন্টা পর আবার যখন সেখানে যায়, দেখতেছে সেই মহিলাটা ঠিক আগের জায়গায় আছে। তো সেলিম ভাইয়ের মাথায় এটা ঢুকতেছিল যে এত শীত, আমি শীতের কাপড় পরে এখানে দাঁড়ায় থাকতে পারতেছি না ঠিকভাবে, সেই মহিলাকে এইভাবে দাঁড়ায় আছে, মানে উপরে বসে আছে এখানে। তো সেলিম ভাই ঠিক করে যে উনি উপরে গিয়ে জিজ্ঞেস করবে যে কোনো সমস্যা হয়েছে নাকি। তো তিনি 3 তলা এরকম যায় এবং দেখতেছে যে মহিলাটা একবার একটা কর্নারের শেষ প্রান্তে বসে আছে। তখন সেলিম ভাই মহিলাটাকে কাছে গিয়ে জিজ্ঞেস করতেছে যে, আপা কোনো সমস্যা হয়েছে, আপনি কত নাম্বার রুমে আছেন? তো মহিলাটা কোনো উত্তর দেয় না। আবার জিজ্ঞেস করে সেলিম ভাই যে, আপা আপনি কত নাম্বার রুমে আছেন, বলেন কোনো সমস্যা হইল নাকি? মহিলাটা নাকি এখন সেলিম ভাই দিকে তাকায় এবং সেলিম ভাই যেটা বলে যে মহিলার চোখ নাকি তখন লাল এবং জল জল করছিল এবং আবছা আলোতে যেটা বোঝা যাচ্ছিল যে ওনার ফেসটা, মানে মানুষ অনেক সময় হয় না যে কেউ ঘুষি মারলে চেহারা ফেসটা কেমন লাল হয়ে যায়, এরকম লাল অবস্থায় ছিল। তখন সেলিম ভাই কিছুটা ভয় পেয়ে যায় এত রাতে, শীতের রাতে, এবং মহিলাটা নাকি ওরকম শীত বস্ত্র খুব একটা পরা ছিল না। কিন্তু উনি যেই কেবিনের সামনে বসা ছিল সেই কেবিনটার লাইট জ্বলছিল। মহিলাটাকে আবার জিজ্ঞেস করে সেলিম ভাই একই কথা যে, আপা কোনো সমস্যা থাকলে বলেন, শীতের এত রাতে এখানে বসে আছেন, ঠান্ডা লাগছে না আপনার? সেই মহিলাটা নাকি বলতেছে, তুই এখান থেকে যাবি, এটা বলতেই সঙ্গে সঙ্গে সেলিম ভাইকে একটা চর লাগায়। সেলিম ভাই নাকি এতটাই ব্যথা পায় যে তিনি নাকি এই চরের ব্যথায় সঙ্গে সঙ্গে বসে যায় এবং খুব হই হুল্লোড় করা শুরু করে। সাথে সাথে নাকি পাশের 2টা কেবিন থেকে লোকজন বের হয়ে পড়ে, যে বলতেছে কি হয়েছে এখানে, এবং যেই কেবিনটার আলো জ্বলতেছিল সেখান থেকে একটা লোক বের হয়ে আসে।
তো সেলিম ভাই বলতেছে যে মহিলাটাকে ভালোভাবে জিজ্ঞেস করলাম, সেই আমার সাথে এরকম ব্যবহারটা করলো। তখন যেই কেবিনটায় আলো জ্বলা ছিল সেখান থেকে যে পুরুষ লোকটা বেরিয়ে আসছে, সে বলতেছে যে ভাই কিছু মনে করবে না, সে আমার স্ত্রী হয়, তার সাথে একটু আমার ঝগড়া লাগছিল থেকে এখানে বসে আছে। হঠাৎ করে সেই লোকটা দেখতেছে তার স্ত্রীর চেহারাটা অন্যরকম হয়ে গেছে, এবং যেটা বললাম আর কি, সেলিমা যেটা বললো যে চেহারা দেখে মনে হচ্ছে কেউ ওকে মারছে বা চোটটা খুব জল করতেছে। তখন সে তার স্ত্রীকে বলতেছে, তাতে রুমে আসো, তোমার এই অবস্থা কেন? দেখতেছে টান দিয়েও স্ত্রীকে আনতে পারতেছে না। সেলিম ভাই বোঝা যায় যে কোনো একটা সমস্যা হয়তো হয়েছে। তো পাশের কেবিন থেকে যারা আসছিল ওরা প্রায় টোটাল সবাই মিলে 3-4 জন মিলে সে মহিলাটাকে টান দিবে, কিন্তু সে নড়তেছে না। মানে ভারী আলমারি অনেক সময় ঠেলা দিলে যেরকম ভার হয়ে থাকে না, এরকম মানে কি ভার হয়েছে মহিলাটা। তো সবাই বুঝে যায় যে খারাপ কিছু একটা হয়েছে। সেলিম ভাই নাকি তখন তাড়াতাড়ি দোয়া পড়া শুরু করে, এবং অনেক দোয়া পড়ার পর মহিলাটাকে অনেক কষ্টে ভিতরে ঢুকানো হয়, এবং ঢুকানোর সঙ্গে সঙ্গে সেই মহিলার হাজবেন্ড দরজাটা লাগায় দেয়, এবং সে বলতেছে বুঝলাম না আমার স্ত্রী কি হইল। তখন সেই সেলিম ভাই বলতেছে যে ভাই টেনশনে কিছু নাই, আপা মনে হয় কোনো খারাপ নজর না পড়ছে, এরকম হইতে পারে। তো লোকটা বলতেছে ভাই আমি কিছু বলতে পারবো না, আমার ওয়াইফ আমার সাথে কোনো একটা কারণে, ছোট্ট একটা কারণে ঝগড়া করে এখানে অনেকক্ষণ ধরে বসেছিল, তাই আমি ভাবছিলাম যে রুমে এসে পড়বে, তখন আপনার চিল্লাচিল্লি শুনে এখানে আসলাম, কিছু মনে করেন না। যাই হোক, তখন সেলিম ভাই সেই লোকটাকে বলতেছে আপনি কিছু মনে না করলে আপনার বাড়িতে একটা খবর দেন, যাতে ভোরবেলা কেউ এখানে আসে, কারণ লঞ্চ তো 4টার দিকে আসবে, এত রাত আপনি কিভাবে যাবেন আপাকে নিয়ে। তো আর যদি পারেন কোনো হুজুর যদি কেউ থাকে ওনাকেও খবর দেন, যদি আপনার বাড়ি থেকে এরকম যদি আসতে পারে। তখন সেই লোকের বাড়িতে খবর দেওয়া হয়, এবং মহিলার ভাই আসে এবং একটা হুজুরকে নিয়ে আসে। তো হুজুর আসার সঙ্গে সঙ্গেই দেখতেছে সেই কেবিনটা যখন ভোরবেলা খুলে দেওয়া হয়, মানে যখন রাস্তা থামে, দেখতেছে যে মহিলাটা রুমের একটা কর্নারে বসে আছে, এবং তার চুল এলোমেলো, এবং আগে রাতে যেরকম চেহারা ছিল তার থেকে এটা কারো বিদঘুটে অবস্থা। তখন হুজুর দেখে বলতেছে যে হয়তো বাজে নজর পড়ছিল ওনার উপর রাত্রেবেলা, এর জন্য এরকম হইতে পারে। আসলে নদী পথে অনেক সময় খারাপ কিছু এরকম থাকতেই পারে, তা আপনার স্ত্রী এরকম হয়েছে। তারপর নাকি সেদিন মানে সেই ভোরে তারপরে নাকি মহিলাটাকে অনেক কষ্ট করে নিয়ে যাওয়া হয়, এবং নেওয়ার আগে নাকি অনেক ঝাড়ফুঁক দিয়েই খারাপ যে জিনিসটা ছিল এখান থেকে তাড়ানো হয়েছিল। তো এটা সেলিম ভাই একটা ছোট ঘটনা শেয়ার করে জুবাইর ভাইকে, যেটা আমি এখন শেয়ার করলাম। তো এখন আরেকটা ঘটনা আমি চলে যাচ্ছি। এই ঘটনাটা আমাদেরকে পাঠিয়েছেন তানজিব সীমান্ত ভাই, তিনি এর আগেও আমাদেরকে ঘটনা পাঠিয়েছেন, এবং ওনার ঘটনাগুলো বেশ সুন্দর এবং মারাত্মক ভয়ঙ্কর হয়, এজন্য আপনার মাঝে ওনাদের একটা ঘটনা আমি এখন তুলে ধরবো। তো এই ঘটনাটা উনি পাঠিয়েছেন, ওনার বাড়ি সৈয়দপুরে। তো সৈয়দপুর থেকে নিয়ে ঘটনা পাঠাচ্ছেন, এবং সীমান্ত এলাকায় উনি থাকেন। যাই হোক, তানজিবের ঘটনা আমি চলে যাচ্ছি। এই ঘটনাটা উনি সংগ্রহ করে ওনার এক বন্ধু আছে, কাছের বন্ধু, সেই বন্ধুর বাবার কাছ থেকে। তো সেই বন্ধুর বাবার কাকু আছে, যে সেই কাকুর সাথে নাকি ঘটনাটা ঘটে। ওনারা হিন্দু ফ্যামিলির সদস্য ছিলেন। তো এটা 82 সালের ঘটনা, 1982 সালে এই ঘটনাটা ঘটে। তো সেই কাকুর নাম দিচ্ছি আমি অরুণ, কারণ প্রত্যেকটা নাম এখানে আমাকে ছদ্মনাম ব্যবহার করতে বলা হয়েছে। তো অরুণ কাকু তিনি নাকি খুব সাহসী এবং ডান পিটে ছিলেন। তো ওনার নাকি তখন 15 কি 16 বছর বয়স। উনি তখন নাকি খুব এক গ্রাম থেকে আরেক গ্রামে খুব চলে বেড়াতেন, খুব দৌড়াদৌড়ির মধ্যে থাকতেন, খুব সাহসী ছিলেন তিনি। তো উনি গ্রামে যখন বিভিন্ন জায়গায় যেত, তো ওনাদের বাড়ির আশেপাশেই একটা লোক ছিল, সেই লোকটার নাম ছিল মজুমদার। তো উনি মজুমদারকে দেখতেন যে সে নাকি একটু অন্য ধরনের মানুষ ছিল, এবং গ্রামের অনেক লোকই বলতো যে সেই মজুমদার লোকটা নাকি কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিক করতো, কিন্তু এগুলো কোনো প্রমাণ পাওয়া যেত না। তো অরুণ কাকু আমাদের একটু সন্দেহ জাগতো, এবং উনি নাকি সেই লোকটাকে সরাসরি অনেকবার গিয়ে জিজ্ঞেস করেছে আপনি কি কোনো ব্ল্যাক ম্যাজিক করেন। যেহেতু না বয়স কমে, উনি সাহস দেখে জিজ্ঞেস করেছে, কিন্তু মজুমদার যে সেগুলো কখনোই স্বীকার করতো না। সে বলে যে না ভাই, আমি তো পূজা করি, আমি তো কোনো ব্ল্যাক ম্যাজিক করি না। তো অরুণ কাকু একটা জিনিস খেয়াল করতেছে যে সেই লোকটাকে তো সে ফলো করা শুরু করে, সেই মজুমদারকে। তো সে খেয়াল করতেছে যে এই মজুমদার প্রায় সময় রাত্রেবেলায় যখন সন্ধ্যার পর হয়, সে কিছু গ্রামের কিছু বাচ্চা কাচ্চা আছে, তারা নাকি সেই মজুমদারের বাসা আগরবাতি এবং বট পাতা নিয়ে যেত। তো এটা দেখার পর ওইটা খুব একটা গায়ে লাগায় না, কিন্তু সেই গ্রামে একটা সমস্যা শুরুতে থাকে আর কি। এরকম ছিল সমস্যাটা যে গ্রামে মাঝে মাঝে ছোট বাচ্চা মেয়েদের পাওয়া যেত না, এবং মাঝে মাঝে প্রাপ্তবয়স্ক কিছু মেয়েকেও নাকি পাওয়া যেত না। এরকম প্রথম যে ঘটনাটা ঘটে, যে এরকম প্রথম মাসেই এরকম দেখা যাচ্ছে যে 2টা মেয়েকে পাওয়া যাচ্ছিল না, এবং পাওয়া যখন যাচ্ছিল না তখন অনেক নাকি পুলিশ কোর্ট কাছারি অনেক জায়গায় ঘোরাফেরা করে, কিন্তু এই মেয়ে 2টার সন্ধান নাকি পাওয়াই যায় না। তো এরকম যখন ঘটছিল তখন অরুণ কাকুর মধ্যে সন্দেহটা আরো বেশি জাগে যে মেয়েগুলো আসলে যায় কই। তো
উনি কখনোই ভাবতে পারে নাই যে এই মজুমদার এই ঘটনা ঘটাতে পারে। যাই হোক, অরুণ কাকু তো এরকম দিন যাচ্ছিল। ঠিক আরো 2-3 মাস পরে দেখা যায় যে গ্রামে আরেকটা মেয়ে এরকম হারিয়ে যায়। কিন্তু এই মেয়েটাকে হারিয়ে যাওয়ার পর তার লাশ গ্রামের কোন একটা জায়গায় পাওয়া যায়, কিন্তু লাশের হাতের পায়ের এই 2 জায়গা নাকি আঙ্গুল যে একটা ছিল না, এবং দেহের বিভিন্ন জায়গা নাকি ক্ষত বিক্ষত ছিল, এবং বুকের হাড়গুলা পাঁজরগুলা নাকি কিছু কিছু হাড়ির অংশ ভাঙা ছিল। মানে পুরো বিভৎস অবস্থা ছিল। পুলিশকে ডাকা হয়, কিন্তু পুলিশ এর সমাধান করতে পারে না। যাই হোক, সেই লাশকে নাকি দাফন করে দেওয়া হয় ওদের নিয়ম অনুযায়ী। তো এরকম ঘটার পরে তো অরুণ কাকু কোন একটা কারণে সেই মজুমদারের সাথে দেখা করে এবং মজুমদারকে বলতেছে যে ভাই, কিছু মনে করবেন না, এই আগরবাতি বট পাতা যে আপনার কাছে সন্ধ্যার পর অনেক বাচ্চা কাচ্চারা নিয়ে আসে, এটা তো আপনি নিজেও আনতে পারেন, আপনি ওদেরকে জানান কেন? তখন সেই মজুমদার বলতেছে যে আসলে আমি পূজা করি, পূজাতে লাগে, এর জন্য আনা হয় আর কি। এইগুলো এই বাচ্চাদেরকে দিয়ে আনা, এটা আমার পূজার নিয়মে আছে এরকম। সে কোন রকম বুঝ দেয়। কিন্তু মজুমদারকে কাকুর কথা হচ্ছে একটাই, যে মজুমদার কি করে এটা আমার জানতে হবে, এবং সে এরকম আস্তে আস্তে একটা পর্যায়ে সে মজুমদারের সাথে আরো ঘনিষ্ঠ হতে থাকে এবং একটা বন্ধুত্বের মতো একটা সম্পর্ক গড়ে তোলে। তো সেই মজুমদার টুকিটাকি জাদুতন্ত্র করে, এটা সেই কাকুকে অরুণ কাকুকে বলে। অরুণ কাকুর কথা একটাই যে ভাই, আপনি যেহেতু জাদু বা ব্ল্যাক ম্যাজিক এগুলো করেন, কালো জাদু এগুলো শিখেন, এগুলো একটু আমাকেও শেখাবেন। তো সেই মজুমদার বলতেছে হ্যাঁ, তোমাকে শিখাবো, তবে তুমি গ্রামের কাউকে বলতে পারবা না, তোমাকে আমি শিখাবো এবং এটা তোমার আমার মধ্যে থাকতে হবে। তো অরুণ কাকু ঠিক করে যে আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আমি ওনার কাছ থেকে শিখি কয়েকদিন, দেখি কি করা যায়। এরকম যখন উনি শিখতেছিল, সেরকম ওনার কাজও ছিল সেই অরুণ কাকুকে মজুমদার কিছু কাজ দিত, এবং কাজগুলো ছিল যে সেই আগরপাতা এবং বট পাতা যে বাচ্চাদেরকে দিয়ে আনাতো, এখন সে অরুণ কাকুকে দিয়ে এরকম আনানো শুরু করছে। যাও, এরকম দিন যাচ্ছে, অরুণ কাকু টুকিটাকি এরকম জাদুবিদ্যা শিখতেছে। হঠাৎ করে একদিন অরুণ কাকুর ছোট বোনকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। অনেক জায়গায় খোঁজাখুঁজি করা হয়, কোথাও পাওয়া যাচ্ছিল না। কিন্তু 2 দিন পর, ঠিক কয়েকদিন আগে যে মেয়েটার লাশ পাওয়া গেছিল, যে আঙ্গুল ছাড়া বা বুকের হাড় বা পাঁজর এগুলো ভাঙা অবস্থা পাওয়া গেছিল, ঠিক সেম ভাবে অরুণ কাকুর ছোট বোনের লাশ পাওয়া যায় একটা ঝোপের মধ্যে, ঠিক একইভাবে, একই রকম দেখতে। তো পুলিশের খুব সন্দেহ জাগে, অনেক মামলা মোকদ্দমা হয়, কিন্তু এটার কোনো সমাধান হয় না। তো এর মধ্যে যখন সুরাহা হয় না, অরুণ কাকুর মন খুব ভেঙে যায় এবং তিনি আস্তে আস্তে সেই মজুমদারের বাড়িতে যাওয়াটা অনেকদিন ধরে ছেড়ে দেন। তো এরকম ছেড়ে দেওয়ার পর ওনার যখন এই ওনার যে বোনের যে সমস্যা এই মৃত্যুটা হলো, এটা নিয়ে যখন আস্তে সবে ধামাচাপ করে গেল, তখন ওনার মনটা আস্তে আস্তে যখন ঠিক হওয়া শুরু করে, তিনি তখন আবার সেই মন্ত্র পড়া সেই মজুমদারের কাছে গিয়ে মন্ত্র শেখা শুরু করেন এবং ব্ল্যাক ম্যাজিকটা আরো নিজের আয়ত্তে আনতে চান। ওনার কথা হচ্ছে যে ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে যদি আমি জানতে পারি যে আমার বোনকে হত্যা করেছে, তাহলে তো হইতোই, এটা ভালোই হয় না। ওনার মধ্যে একটা নাকি কৌতূহল কাজ করতো। যাই হোক, এরকম কোন এক অমাবস্যার রাতে মজুমদার কাছে যখন তিনি যায়, মজুমদারকে বলতেছে যে আজকে আমাকে একটু বেশি করে একটা বড় আকারের কোন একটা মন্ত্র শিখান, যেখানে আমি ভবিষ্যৎ নিয়ে কিছু একটা বলতে পারবো, এরকম কিছু একটা বলতেছে। তখন মজুমদার বলতেছে যে দেখ, তুই সবকিছু পারবি তো, তোকে একটা কাজ দিই, 3টা কাজ দিব তোকে আমি। তুই চিতাকলা থেকে একটা হাড়ি নিয়ে আসবি, আর মুসলিম কবরস্থান থেকে কিছু মাটি নিয়ে আসবি, আর টুকটাক কিছু কাজ দেয়। তো সেই কাজগুলো যদি করস, তাহলে তোকে আমি ভালোভাবে আজকে একটা বড় জাদু টোনা একটা মন্ত্র শিখিয়ে দিব তোর খুব সামনে, এমন মন্ত্র শিখাবো যেটা পড়লে তোর ভবিষ্যৎ নিয়ে তুই বলতে পারবি। যাক, এই কাজগুলো তখন সেই অরুণ কাকু উনি কবরের থেকে মাটি আনে এবং উনি ওই যে ভাঙ্গা হাঁটি এগুলো সব নিয়ে আসে, মজুমদার কাছে আসে। তো মজুমদার এগুলো দেখে বলতেছে যে আরো একটা জিনিস লাগবে, এটা তুই পারবি না, আর তোটা দ্বারা এটা সংগ্রহ করা তো সম্ভব হবে না। তো অরুণ কাকু বলতেছে যে সম্ভব হবে না, আমি তো আপনার সাথে কথা মতো সবকিছু আনলাম, তাহলে আপনি আবার বলতেছেন কেন সম্ভব হবে না? তখন মজুমদার বলতেছে আরে বাদ দে, তোর জাদুবিদ্যা হবে না, উল্টা পাল্টা একটু বুঝায় সে ওই অরুণ কাকুকে সেদিন বিদায় করে দেয়। তো অরুণ কাকু সেদিন থেকেই মজুমদারের উপর রাগ জমতে থাকে, কিন্তু সে এটা কিভাবে কোনোভাবে বুঝতে পারে না যে এই যে গ্রামের মেয়েগুলাকে যে মারা হচ্ছিল, এটা যে এই মজুমদারি করে, সেই অরুণ কাকু কিন্তু তখন বুঝতে পারছিল না। কিন্তু ওনার মধ্যে একটা সন্দেহ সবসময় কাজ করতো যে মেয়েগুলো আসলে যায় কই। তো যাই হোক, মজুমদারের প্রতি তো সেদিন রাত থেকে তো অরুণ কাকুর রাগ জমে যায়। তো সেই রাতে যখন তিনি ঘুমাতে যাবেন, অরুণ কাকু যখন বাসায় ঘুমাতে যাবে, উনি হঠাৎ করে শুনতে পায় ঘুমের মাঝে কেউ বিড়বিড় করে কথা বলতেছে এবং অনেক উল্টাপাল্টা কথা ওনার কানে আসতেছিল এবং উল্টাপাল্টা আওয়াজ আসতেছিল। তো
উনি বেশ কিছু মানে কিছুটা ভয় পেয়েছে এবং ভয় পাওয়ার পরের দিন গিয়ে উনি মজুমদারকে বলতেছে যে আমি উল্টাপাল্টা রাতে আওয়াজ শুনি। তো মজুমদার সে বলতেছে যেমন হইতে পারে যে তুই যে এরকম কাজগুলা করছিস গতকাল রাতে গিয়ে যে কবর থেকে মাটি আনলি, তারপরে যে শ্মশান ঘাটে গিয়ে যে কাজগুলা করলি, এই কারণে হয়তো তুই বাজে উল্টাপাল্টা বাজে কিছু তোকে আসর করছে। ঠিক আছে, সমস্যা নেই, আমি তোকে কিছু মন্ত্র বলে ফু দিয়ে দিচ্ছি, হয়তো কোনো বাজে বাতাস তোর লাগছে। যাই হোক, এরকম ফু দেওয়ার পর অরুণ কাকু মোটামুটি ঠিক হয়। আরেকদিন সে অরুণ কাকুকে বলতেছে যে তুই আজকে ছেলের রক্ত নিয়ে আসবি, যদি আজকে রক্ত নিয়ে আসতে পারোস তাহলে দেখবি তোর আরো একটা মন্ত্র শিখাই দিই, মানে ওই শুধু লোভ দেখাইতো। তো সেরকম এরকম শিয়ালের রক্ত নিয়ে আসে। সে শিয়ালের রক্ত নিয়ে মানে মজুমদারকে সে দেয়। দেওয়ার পরে সেই রাতে যখন আবার ঘুমাতে যাবে সেই অরুণ কাকু, উনি দেখতেছে ঘুমের মধ্যে একটা স্বপ্ন দেখতেছে যে একটা মেয়ে আসছে, এবং সেই মেয়েটা যখন কাছে আসে তিনি দেখতেছে যে এই মেয়েটা তার ছোট বোন। উনি সঙ্গে সঙ্গে অরুণ কাকু ঘুম ভেঙে যায় এবং উনি মানে সামনাসামনি দেখতেছিল মেয়েটা কেমন একটা অবস্থা, এবং মেয়েটা তাকে একটা আবছা একটা আলোতে বলতেছে এসে যে দাদা, তুই যাকে সাহায্য করছিস সেই তো আমাকে মারছে, তুই কেন ওকে সাহায্য করিস? তোকে দাদা অনুরোধ করবো তুই এই লোকটাকে সাহায্য করিস না। এটা বলতে না বলতেই অরুণ কাকুর মানে অনেকটা মানে হঠাৎ করে সেন্স আসে এবং তিনি নাকি গাটা ওনার নাড়া দিয়ে ওঠে। উনি বলতেছে যে বোন তুই গেলি কই? কিন্তু ওনার বোন আর মানে ওনার বোনের ভয়েস আর আসতেছিল না। তো অরুণ কাকু কিছু বুঝে উঠতে পারে না। উনি পরের দিন আবার সেই মজুমদারের কাছে যায় এবং বলতেছে যে আমি আমার বোনকে মনে হয় স্বপ্ন দেখলাম গতকাল রাতে। তো মজুমদারও কিন্তু জানতো না যে ওটা ওই যে উনি কয়েকদিন আগে যাকে হত্যা করেছিল সেটা এই অরুণ কাকুর বোন ছিল। যাই হোক, তো পরের দিন আবার সেই অরুণ কাকুকে ঝাড়ফুঁক দিয়ে দেয় সেই মজুমদার। তো ঠিক এখন থেকে মানে প্রত্যেক দিন একটা সমস্যা হয়ে থাকে অরুণ কাকু, যে ঘুমাতে গেলেই তিনি তার বোনকে স্বপ্ন দেখে এবং ওনার মনে হয় যে স্বপ্ন দেখে যখন চোখ খুলে মনে হচ্ছে যে ওনার বোনের ভয়েসটা উনি আশেপাশে পেতে, এবং ওনার বোন ওনাকে শুধু একটাই কথা যে দাদা তুই ওকে সাহায্য করিস না। কিন্তু অরুণ কাকু একটা বিষয় চিন্তা করে যে আমি সাহায্য করবো না, আমি কাকে সাহায্য করি? ওনার মাথায় একটাই থাকে যে আমি তো মজুমদার ছাড়া কাউকে সাহায্য করি না। তখন তিনি বুঝে যায় যে হ্যাঁ, হয়তোবা মজুমদারই হয়তোবা আমার বোনকে হত্যা করেছে। যাই হোক, অরুণ কাকুর মধ্যে একটা জিদ আরো বেশি কাজ করে যে মজুমদার কাছে উনি যাবে এবং গিয়ে জিজ্ঞেস করবে সরাসরি। কিন্তু ওনার মনে এটাও জাগে যে যদি মজুমদারকে জিজ্ঞেস করে সে তো হয়তো জাদুবিদ্যা জানে, উল্টাপাল্টা যদি কিছু করে বসে। যাই হোক, উনি যখন এরকম রেগুলার স্বপ্ন দেখতে থাকে তখন উনি মজুমদারের কাছে কিছু ব্যক্তিগতভাবে কিছু মানে মন্ত্র শিখে, এবং মন্ত্র শিখতে শিখতে একদিন মজুমদারকে জিজ্ঞেস করে যে মজুমদার, এরকম আপনি যেরকম মন্ত্রতন্ত্র এগুলো পড়েন বা জাদুবিদ্যা করেন, জাদুবিদ্যার জন্য কোনো মৃত কাউকে লাগে নাকি? তো মজুমদার কোনো কিছুই বলে না, বলতেছে না আমি তো পূজা করি আর টুকিটাকি জাদু মন্ত্র করি, এগুলো করি না, মৃত কাউকে লাগে না। অনেক বলার পর কয়েকদিন যখন একটানা যখন এই কথাগুলো বলতেছে তখন মজুমদার স্বীকার করে বলতেছে যে হ্যাঁ, আমার কিছু কিছু মন্ত্র মানে বা পূজা করার জন্য বা কোনো যাত্রা করার জন্য মানুষ খুন করতে হয়, এই জন্য আমি মানুষ খুন করতে বাধ্য হই। এবং সে বলে অরুণ কাকুকে যে তুমি এগুলা কাউকে বলবা না, বললে তোমাকে আমি এতদিন যা শিখাইছি সব কিন্তু তুমি খেয়ে বসবে, এগুলো বলবা না। তখন সেই অরুণ কাকু অরুণ কাকুকে মজুমদার বলতেছে যে আমার মানুষ খুন করলে তো আসলে আমার শান্তি হয় না, আমার কিছু মানে মানুষের শরীরের মৃত মানুষের বা মৃত মেয়ের, বিশেষ করে যে মেয়েগুলোকে আমি খুন করি, এদের বডির কোনো কিছু কিছু মানে শরীরে কিছু কিছু অংশ আমার লাগে এই যাত্রা করার জন্য। যাই হোক, তখন আর বুঝতে বাকি থাকে না অরুণ কাকুর যে ওনার বোনকে সেই মজুমদার মেরেছে। তো সেই রাতে মানে সেদিন রাতেই তখন তিনি অনেক চেষ্টা করে যে ঘুমের মধ্যে আজকে হয়তো ওনার বোন আসুক একটু জিজ্ঞেস করুক যে কি দরকার না দরকার। আমরা মাঝে মাঝে তো সে অরুণ কাকুর বোন স্বপ্নে আসতো বা সামনাসামনি এরকম ওইটার একটা আবছায় আসতো এরকম। তো এরকম নাকি টানার কয়েকদিন ওনার বোন এরকম আসতেছে না সামনে, মানে অরুণ কাকুর বোনের স্বপ্নে আসে না। এদিকে মজুমদার সাথেও তিনি আস্তে আস্তে সম্পর্ক মানে আরো গভীর করতে থাকেন। কয়েকদিন পরে সেই অরুণ কাকুর বোন আবার আবছায়ার মতো এরকম আসে ওনার সামনে রাত্রেবেলা, এসে বলতেছে দাদা অনেক দেরি হয়ে গেছে, তুই অনেক বড় একটা ভুল করছিস, তুই লোকটার সাথে তারপরেও ছিলি, তোকে আমি বলছিলাম যে লোকটার সাথে থাকিস না, তো সমস্যা নাই, মজুমদারও মারা যাবে কিন্তু তুইও দাদা মারা যাবি, আমার কিছুই করার থাকবে না। ঠিকই সেই বোনটা চলে যায়, মানে অরুণ কাকু যে কিছু জিজ্ঞেস করবে সেটার সময় থাকে না। তারপরে একদিন একটা মানে দুঃসংবাদ ঘটে এরকম যে অরুণ কাকু উনি ওনার মাকে সম্পূর্ণ সবকিছু বলে দিতে বাধ্য হয় যে মা এই ঘটনাগুলো ঘটছে, আমি কি করতে পারি।
তখন ওনার মা বলে, তুই অন্যান্য ওঝার কাছে যা, এটা সমাধান চা। আর মজুমদার যে কাজগুলো করছে এটা তো কোনো প্রমাণ নাই, তুই কিভাবে ওকে এরকম মানে জনগণের সামনে আনবি যে আসলে খারাপ কাজগুলো করছে? তো এটা আনতে পারে না ঠিকই, মানে জনগণের সামনে আনতে পারে না ঠিকই। তো মজুমদারকে গিয়ে জিজ্ঞেস করে সে অরুণ কাকু যে আপনি তো এরকম, মানে যখন সরাসরি বলে যে আপনি যেরকম হত্যা করছেন আমার বোনও কিন্তু তাদের মধ্যে একজন ছিল, এটা কেন করলেন আপনি? তো এটা কাজটা খারাপ করছেন। তখন সেই মজুমদার বলতেছে যে না, আমার কিছু করার নাই, আমি চাইছিলাম আমরণ, মানে আমি আজীবন বেঁচে থাকতে চাইছিলাম, এই জন্য কিছু জাদুটনা আমি শিখছিলাম, এর জন্য আমার কিছু মেয়েকে হত্যা করা লাগে, এখন আমার আর হত্যা করা লাগবে না, তোমার বোনকে আমি হত্যা করছি, আমাকে মাফ করে দিও। তখন কিছু মন্ত্র ছিল, সেই মন্ত্র নাকি অরুণ কাকু পড়ে, এবং এই মন্ত্র পড়ার সঙ্গে সঙ্গেই তখন সেই মজুমদার নাকি সাথে সাথে মারা যায়। এবং এই মন্ত্র কোথা থেকে শিখেছিল এটা নাকি আজ পর্যন্ত জানা যায়নি। তোমার মজুমদার মারা যাওয়ার পর প্রায় 10-15 দিন পর এরকম নাকি পাগলের মতো হয়ে গিয়েছিল সে অরুণ কাকু, এবং ওর বোন প্রায় রাতেই নাকি তারপর স্বপ্নে আসতো এবং উল্টাপাল্টা প্রলাপ বকতো সেই অরুণ কাকু, এবং এটা নাকি ওনার মা দেখতো। তারপর ঠিক এরকম 10-15 দিন পর তো সেই অরুণ কাকু মারা যায়। তো এটা কিন্তু একটা বাস্তব ঘটনা আমি এখন আপনাদের মাঝে শেয়ার করলাম, যেটা 1982 সালে ঘটেছিল, এবং আমাকে সীমান্ত ভাই এটা পাঠায়। ওনার বন্ধুর বাবার কাকুর সাথে ঘটনাটা ঘটে। আসসালামু আলাইকুম লিসনার্স, রিয়াদ ফেরদৌস বলছি। আশা করি সবাই ভালো আছেন, ভেতর থেকে সুস্থ আছেন। ভৌতিকতার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমি যে ঘটনাটি শেয়ার করব, ঘটনাটি লাশ কাটা ঘর বা মর্গের একজন কর্মীর লাইফের একটা ঘটনা। ঘটনাটি আমার সাথে শেয়ার করেছেন অহনা আপু। অহনা আপু ঘটনাটি পেয়েছেন হচ্ছে ওনার এক আন্টির কাছ থেকে। আন্টি মানে হচ্ছে ওনার বাসার পাশেই থাকতেন, ওনাকে উনি ফাতেমা আন্টি বলে ডাকতেন। তো ফাতেমা আন্টিকে নিয়ে কিছু বলি। ফাতেমা আন্টি সাথে প্রায় 7 জন জিন ছিলেন, যে জিনদের মাধ্যমে উনি মানুষদেরকে বিভিন্ন প্রকারের উপকার করে থাকতেন। তো সরাসরি ঘটনায় চলে যাই। ঘটনার সময়কাল 2014 সালের অগাস্টের দিকে। তো ফাতেমা আন্টির পরিচিত এক আত্মীয় ওনাকে ফোন করে, বলে যে ওনার ছেলের খুব সমস্যা হচ্ছে। তো ওনার ছেলের নাম হচ্ছে ফরিদ। ফোনটি করেছিল হচ্ছে ফরিদ সাহেবের মা। তো ফাতেমা আন্টি বলে যে ঠিক আছে, আপনার ছেলেকে নিয়ে আপনি আসেন, কথা বলে দেখি। তো ফরিদ সাহেবের মা ফরিদ সাহেবকে বিভিন্নভাবে মানে বলে না যে কী কারণে আসবে, যাই হোক নিয়ে আসে ওনাকে, কোনো কারণে ওনাকে কোনোভাবে বলে নিয়ে আসে। তো ফরিদ সাহেব ফাতেমা আন্টির কাছে যাওয়ার পরে ফাতেমা আন্টি ওনাকে বলে যে আপনার ছেলেকে আমি একটু একা কথা বলবো, আপনি একটু পাশের রুমে যেয়ে বসেন। তখন ওনার ছেলেকে বলে যে বাবা, তুমি আমাকে সব সত্যি ঘটনাগুলো খুলে বলো তো, তুমি রিসেন্টলি কী কাজ করছো বা কোনো কিছু করছো নাকি, সব কিছু আমাকে খুলে বলো। তখন উনি ফরিদ সাহেব ঘটনা বলা শুরু করে যে ওনাদের মর্গে কিছুদিন আগে একটা লাশ আসে, অ্যাক্সিডেন্টের কেস, বেওয়ারিশ লাশের কোনো পরিচয় বা কোনো কিছু পাওয়া যায় না। তো পুলিশ কেস হয়। তো লাশের ছবিও আর কি পেপারে দেওয়া হয়, কিন্তু কেউই ক্লেম করতে আসে না। তো যাই হোক, লাশটা উনি দায়িত্ব নেয়, পুলিশের কাছ থেকে উনি দায়িত্ব নেয় যে লাশটা দাফন কাফন করবে, কিন্তু আসলে উনি দাফন কাফন করার কোনো উদ্দেশ্য ওনার ছিল না। ওনার উদ্দেশ্য ছিল যে লাশটাকে বিক্রি করবে, এবং লাশটাকে যার কাছে বিক্রি করবে সে আসলে কুফরি করে বা কালো জাদুর চর্চা করে। তো উনি এটা জানতো। তো যাই হোক, উনি লাশটাকে পোস্টমর্টেম করে আর কি, যেভাবে যে কাজগুলো করে সেগুলো করে, করার পর দাফন কাফন কোনো কিছুই করে না, ওই লাশটা ওনাকে বিক্রি করে দেয়, যে লোকটা কুফরি করতো। তো এরপর থেকেই ঘটনা ঘটা শুরু হয়। প্রথম 3-4 দিন কোনো সমস্যা হয়নি। তো একদিন রাত্রেবেলায় ফরিদ সাহেব ঘুমিয়ে আছে, ঘুমের মধ্যে উনি স্বপ্ন দেখছে যে কেউ একজন ওনার বুকটা চিরে ফেললো, বুকটা চিরে হাড়টা বের করে ফেললো, জিভটা টেনে ছিঁড়ে ফেললো, চোখগুলো টেনে বের করলো, শরীরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ বের করলো, যেভাবে পোস্টমর্টেম করা হয়। রাত্রেবেলা ওনার ঘুম ভেঙে যায়, উনি প্রচণ্ড চিৎকার দিয়ে ওঠেন। ওনার পাশে ওনার ওয়াইফের ঘুম ভেঙে যায়। ওনার ওয়াইফ বলে যে কী ব্যাপার, কী হয়েছে? উনি বলে ওনার ওয়াইফকে যে খুব বাজে একটা স্বপ্ন দেখছি। ওনার ওয়াইফ বলে যে তুমি হয়তো কাজ টাজ করে খুব বেশি টায়ার্ড, ক্লান্ত, এই জন্য হয়তো স্বপ্ন দেখছো, যাই হোক ঘুমায় পড়ো। ওনার ওয়াইফ ওনাকে দরদ করে ফুটও দিয়ে দেয়। তো যাই হোক, এরকম ঘটনা প্রায় ওনার সাথে ঘটতে থাকে। উনি রাত্রেবেলায় উনি যখনই ঘুমায় তখনই খুব আজে বাজে স্বপ্ন দেখা শুরু হয়। তো এভাবে ওনার সাথে চলতে থাকে। ওনার স্বাস্থ্যের অবনতি ঘটতে থাকে, এবং মাঝে মাঝে উনি বিড়বিড় করতে থাকে। উনি কী বলে উনি কিছুই বোঝে না। ওনার ওয়াইফ আসলে উনি রাত্রেবেলা ঠিকমতো ঘুমাইতে পারতো না।
যে যাই হোক ওনার ওয়াইফ একসময় সিদ্ধান্ত নেয় যে ওনাকে ডাক্তারের কাছে নিয়ে যাবেন। তো ওনাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়। ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পর ডাক্তার ওনাকে কিছু টেস্ট দেয়। ডাক্তার টেস্ট করার পরে দেখে যে আসলে ওনার কোনো স্বাস্থ্যের অন্য কোনো ক্ষতি নেই, কিন্তু কোনো কারণে ঘুমাতে পারছেন না। ডাক্তার ওনাকে খুব শক্তিশালী করা ঘুমের ওষুধ দেয়। তো যাই হোক একদিন ওনার ওয়াইফ ঘুমের থেকে উনি ঘুমাচ্ছে। তো ওনার ওয়াইফ হঠাৎ করে একদিন দেখছে যে হঠাৎ করে ফরিদ সাহেব উঠে গেল বিছানা থেকে উঠে যেয়ে আয়নার সামনে দাঁড়ালো, একটা চাকু নিয়ে নিজের বুকটা নিচে চিরে বুকের ভিতর থেকে হার্ট, কলিজা এগুলো সব বের করতেছে। ওনার ওয়াইফ চিৎকার দিয়ে ওঠে, কি হয়েছে? তো ওনার ওয়াইফের চিৎকারে ওনার পাশের রুমে শ্বশুর-শাশুড়ি সবার ঘুম ভেঙে যায়। ওনারা সবাই চলে আসে যে কি হয়েছে। তখন ওনার ওয়াইফ বলে যে আমি খুব বাজে একটা স্বপ্ন দেখছি, স্বপ্ন দেখে এই জন্য চিৎকার করছি। তোমার শাশুড়ি ওনাকে দোয়া করে ফু দেয়, বলে তুমি মনে হয় কয়েকদিন ধরে ফরিদ খুব রাতেবেলা ঘুমায় না, তোমার ঘুম হচ্ছে না, এই কারণে হয়তো তুমি স্বপ্ন দেখছো, যাই হোক তুমি ঘুমাই যাও। তো এর পরের দিনে একটা ঘটনা। তো একদিন হঠাৎ করে রাত্রেবেলা ওনারা পরিবারের সবাই আর কি এরকম স্বপ্ন দেখতো, আজেবাজে স্বপ্ন দেখা শুরু হয় আর কি। তো ফরিদ সাহেবের বাবা বয়স্ক মানুষ, উনি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ভালো একজন মানুষ। তো একদিন উনি রাত্রেবেলায় স্বপ্ন দেখছেন যে হঠাৎ করে উনি বিছানা থেকে উঠে গেলেন, উঠে দেখলেন যে ডাইনিং রুমে ওনার ছেলের লাশ ঝুলতেছে, আর লাশের সাথে ওনার কলিজা, ওনার জিভ সব কিছু কেমন জানি বের হয়ে আছে। এই জিনিস দেখে উনি আসলে ঘুমের মধ্যেই স্ট্রোক করার পরে ওনাকে হসপিটাল নিয়ে যাওয়া হয়। তো যাই হোক ওনার অবস্থা খুব খারাপ হয়ে যায়। এবং ফরিদ সাহেব যে বললাম যে লাশটা বিক্রি করে কিন্তু উনি বেশ ভালো টাকা পয়সা কামিয়েছিল। উনি একটা জমির বায়নাও করে সেই লাশ বিক্রির টাকা দিয়ে। তো যাই হোক ওনার পরিবারের অবস্থা খুব খারাপ হয়ে যায়। এই দিক দিয়ে ছেলে অসুস্থ, এই দিক দিয়ে বাবা হচ্ছে হসপিটালে, সব দিক দিয়ে ওনাদের পরিবারের মারাত্মক অশান্তি নেমে আসে। এর মাঝেও কিছু ঘটনা ঘটে, যেমন উনি হঠাৎ করে একটা শব্দ শুনতে পায় যে এবার তোর পালা, তুই এতদিন খেলছিস, এবার তোর সাথে খেলা হবে। যাই ওনার ওয়াইফকে উনি বলে যে আমি না এসব কিছু জানি শুনি, আমাকে আমাদের ঘরে তো 4 তলা, ওনাদের বাসায় 4 তলা ছিল। ওনারা বলে তুমি কি বলো এসব কথা, তোমার কে বলবে? কিন্তু উনি এসব কথা শুনতো যে ওনাকে কে জানি বলতো যে এতদিন তুই খেলছিস, এখন তোর সাথে খেলা হবে, তুই কাজটা ভালো করিস নাই। এর মধ্যে আরেকটা ঘটনা হয়। একদিন ওনার ছেলে স্কুল থেকে আসছে 12টা সাড়ে 12টার দিকে। তো ওনার ওয়াইফ, ফরিদ সাহেবের ওয়াইফ রান্নাঘরে রান্না করছে, ওনার শাশুড়ি হচ্ছে হসপিটালে। তো হঠাৎ করে ওনার বাচ্চা চিৎকার দিয়ে ওঠে। তো চিৎকার দিয়ে ওঠার পরে ফরিদ সাহেবের স্ত্রী ঘরের মধ্যে যায়, দেখে যে ওনার বাচ্চা মাথা ফেটে গেছে, প্রচুর রক্ত পড়তেছে, আর ফরিদ সাহেব সেই রক্ত দিয়ে দেয়ালে আঁকাকি করতেছে। এটা দেখে ওনার অবস্থা আসলে খুব খারাপ হয়ে যায়। ওনার শাশুড়িকে উনি ফোন করে বলে যে আপনার ছেলে তো এইসব কিছু করতেছে, আপনি একটু আসেন। তো হসপিটাল থেকে ওনার শাশুড়ি চলে আসে, আসার পরে দেখে যে অবস্থা খুব খারাপ। তো ফরিদ সাহেবের স্ত্রী বলে যে ও তো অন্যরকম কিছু করতেছে, অন্য কোনো সমস্যা হয়তো হয়েছে, আমি একটা কাজ করি, আমি আমার বাচ্চাটাকে আপাতত ওর নানুর বাসায় রেখে আসি কয়েকদিনের জন্য, কারণ এখানে ও নিরাপদ না। ওর মাথা কীভাবে ফাটলো এটাও বলতে পারতেছে না, আর যেসব কাজ করতেছে বাবা হয়ে ছেলে রক্ত দিয়ে খেলতেছে, এটা তো ভালো কোনো লক্ষণ না। তো যাই হোক ওই বাচ্চাটাকে ওনার নানুর বাসায় রেখে আসে ওনারা। তো এই ঘটনার পর ওনার ফরিদ সাহেবের আম্মা এলাকার যে স্থানীয় ইমাম সাহেব ছিল, ইমাম সাহেব এই ঘটনাটি বলেন। তো ইমাম সাহেব বলেন যে ঠিক আছে, আমি আপনাদের বাসায় আসব। তো তারপরে তিনি সেদিন আসরের পর ইমাম সাহেব ওনাদের বাসায় আসেন। তো এই আসরের পর আসার পরে ইমাম সাহেব বলেন যে আপনার ছেলেকে একটু দেখে আসি। তো ওনার ঘরে যাওয়ার পরে বলে যে কে তুমি এরকম করতেছো কেন ওর সাথে? তখন বলে যে কি বলতেছেন আপনি এসব? বলে না, তোমার আমি চিনছি, তুমি সত্যি করে বলো তুমি কে। তখন হঠাৎ করে হাসান সাহেবের ভয়েস চেঞ্জ হয়ে যায়। তখন বলে তুই কে রে? তুই এখানে আসিস কি করতে? তুই জানিস না আমি কি করতে পারি? তুই যদি তোর ভালো চাস তো এখান থেকে চলে যা। তো ইমাম সাহেব আর কিছু বলে না। ইমাম সাহেব বলে যে যাই হোক, আমি এখন আপাতত কিছু বলতে পারছি না, আমি আগামীকাল আসবো, এসে আবার দেখব। তো আপনার ছেলেকে একটু দেখে শুনে রাখেন আপনারা, আর আমি আগামীকাল এসে যা বলার বলবো। তো এর পরের দিন হুজুর এসে বলে যে আপনার ছেলেকে খুব শক্তিশালী একটা জিনের আসর করছে, এটা ছাড়ানো তো আসলে আমার পক্ষে সম্ভব না, আপনারা অন্য কারোর সাথে কথা বলেন।
তো ওনার মা আসলে খুব হতাশ হয়ে যায়, আসলে কি করবে, কাকে ভাবে, মানে কার কাছে বলবে। তো আরেকজন হুজুরের কাছে উনি আর মা যায়। তো আরেকজন হুজুর একইভাবে বলে যে না, এই কাজটা আসলে করতে পারবো না, যে জিনিসটা ধরছে এই জিনিসটা অনেক শক্তিশালী, এর সাথে আসলে পেরে ওঠা এত সহজ না। তো একটু আগে যেটা বলেছিলাম যে ওনার বাচ্চাটাকে ওনার ওয়াইফ আর কি নানার বাসায় দিয়ে আসছিল। তো এর মধ্যে যেটা হয়, একদিন হঠাৎ করে ফরিদ সাহেবকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তো এর মধ্যে ফোন আসে যে ওনার ছেলেকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। তো হঠাৎ করে তো বাচ্চাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, বাচ্চার বাবাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, কী ব্যাপার কী, সবাই খোঁজাখুঁজি শুরু করে। তো ফরিদ সাহেব অফিস থেকে ফোন আসে যে আপনার ফরিদ সাহেব তো ওনার বাচ্চাকে নিয়ে আসছে, মর্গের মধ্যে নিয়ে যাবে। তো আমরা ওনাকে কোনোভাবে আটকে রাখতে পারতেছি না, ওনার কী হয়েছে। তো বাচ্চাকে নিয়ে মর্গের মধ্যে যাবে, এটা তো কোনো ভালো ঘটনা না। আর বাচ্চা মানে এখানে লাশ টাশ কত কিছু থাকে, তো ভয় পাবে তো বাচ্চা। তো যাই হোক, ওনার পরিবার আর ওনার মা এবং ওনার ওয়াইফ এসে ওনার বাচ্চাকে আবার নানা বাসায় দিয়ে আসে, আর ওর ফরিদ সাহেবকে ধরে টরে কোনোভাবে নিয়ে যায় আর কি বাসায়। তো যাই হোক, এরপরে যেটা হয় সেটা হচ্ছে এই ঘটনাগুলো সব মানে দুইটা হুজুরের কাছে যাওয়ার পরেই কিন্তু ফাতেমা আন্টির কাছে আসে ওনারা। তো এরপরে যেটা হয় সেটা হচ্ছে ফাতেমা আন্টি ওনাদের বাসায় যায়। তো যাওয়ার পরে ওনার রুমে যায়। তো ফাতেমা আন্টি ওনার রুমে যাওয়ার আগে, তার আগে কিন্তু ওনার দাদাজিদেরকে উনি বলেছিল যে এই সমস্যা, এই ঠিকানা, আপনারা একটু আগে খোঁজ নিয়ে আসেন যে কী ব্যাপার। তো ওনার দাদাজিরা ওনাকে যেটা বলে সেটা হচ্ছে এই লোক একটা লাশ বিক্রি করছে, এবং যেই লাশটা বিক্রি করছে হচ্ছে এমন একজনের কাছে যে লোক হচ্ছে কালো জাদুর সাধনা করে, এবং যেই লোকের লাশ, এই লোকও কিন্তু কালো জাদু করতে যাই মারা গেছে। তো কিভাবে এই লোক মারা গেছে? তো এই লোক হচ্ছে তন্ত্রমন্ত্র সাধনা করতো। তো তন্ত্রমন্ত্র সাধনা করতে চায়, সে একটা জিনকে আসলে হাজির করে ফেলে, এবং সেই জিনকে সে তার শরীরটাকে সমর্পণ করে। তো যাই হোক, এই লোক শিখানো বেশ ছিল আর কি, পুরোপুরি এখনো মানে কালো জাদু সাধনা পুরোপুরি সে করতে পারতো না আর কি, বাট কিছু টুকটাক কাজ করতে পারতো। তো যাই হোক, মানুষের উপকারও করতো, অপকার সব কিছুই করতো আর কি। তো ওনার কাছে একটা কেস আসে যে একজন লোককে বান মারতে হবে। তো উনি বান মারার জন্য যেসব প্রসেস বা যেসব কাজ উনি করে, তো যেই লোকের বান মারতে হবে ওই লোকের সাথে দুজন ভালো জিন ছিল। এই জিনগুলো যখন এটা জানতে পারে যে এই লোকটা এই ক্ষতিটা করতে যাচ্ছে, তখনই এই লোকটার মৃত্যু হয় অ্যাক্সিডেন্টের মাধ্যমে কোনো না কোনোভাবে, এবং ওই সময় তার সাথে থাকা যে জিনটা, ওই জিনটা ছিল না। তো এরপরে যেটা হয় সেটা হচ্ছে মর্গে যখন ওনাকে নিয়ে আসার পরে কিন্তু মর্গেও কোনো সমস্যা হয় না। সমস্যাটা হয় তখনই যখন ফরিদ সাহেব এই লাশটাকে এমন একজনের কাছে বিক্রি করে যে এই লাশটাকে দিয়ে আসলে জাদুবিদ্যা করবে। ওই জিনটা এই জিনিসটাতে কোনোভাবেই সহ্য করতে পারে না, জিনটা অনেক রেগে যায়। তখনই ফরিদ সাহেবের উপর জিনটা ভর করে ওনাকে নানা প্রকার ক্ষতি করার চেষ্টা করে, কারণ ওই শরীরটার উনি যেহেতু সমর্পণ করেছিল, এই কারণে ওনার প্রতি ওনার একটা টান ছিল, আর এই কারণেই আর কি জিনটা পরবর্তী ওনাকে ভর করে, এবং নানা প্রকারের স্বপ্ন, নানা প্রকারের ক্ষতি ওনার পরিবারের উপরে, ওনার উপরে করার চেষ্টা করে প্রতিনিয়ত। তো ফাতেমা আন্টি যখন ওনাকে দেখতে আসে, তখন ওনার জিনরা ওনাকে বলে যে তুমি যখন ওনার কাছে যাবা, উনি কিন্তু স্বীকার করবে না করে কিছু, উনি কিন্তু বলবে যে না, ওনার কোনো সমস্যা নেই, উনি কিন্তু স্বাভাবিকভাবে তোমাকে নানারকমভাবে ভোলানোর চেষ্টা করবে, উনি কিন্তু বুঝতেই দিবে না যে ওনার সাথে কোনো কিছু আছে, কিন্তু তোমাকে এটা খুঁজে বের করতে হবে, এখান থেকে তোমার অনেক কিছু শেখার আছে। তো যাই হোক, ফাতেমা আন্টি ওনাদের বাসায় যায়। যাওয়ার পরে ওনার রুমে যায় নর্মালি বসে কথা বলে, যে প্রথমে বলে যে আসসালামু আলাইকুম। তো বলে ওয়ালাইকুম সালাম। তখন ফাতেমা আন্টি বলে যে কেমন আছেন? তখন উনি বলে যে হ্যাঁ, ভালো আছে। তখন ফাতেমা আন্টি বলে দেখেন, আমরা তো মুসলিম, আমরা তো বলি আলহামদুলিল্লাহ ভালো আছি, তো আপনি এইভাবে বললেন ভালো আছি। তখন উনি বলে যে আমি তো ভুলে গেছি। তখন ফাতেমা আন্টি বলে যে এসব কথা বাদ দেন, আপনি কে এটা বলেন। তখন বলে আমি কে মানে আমি ফরিদ সাহেব, তুমি তো আমাকে চেনো, আপনি তো আমাকে চেনেন, আমি কে, আমাকে আবার জিজ্ঞেস করতেছেন কেন, কি হয়েছে অর্থ করে? তখন ফাতেমা আন্টি বলে যে আমার সাথে এসব চালাকি ছলচাতুরি করে কোনো লাভ নাই, কারণ ওনার দাদাজিরা আগেই ওনাকে বলছিল যে উনি স্বীকার করবে না প্রথমে। তো ফাতেমা আন্টি তখন বলতেছে আমার সাথে ছলচাতুরি করে কোনো লাভ নাই, আপনি যেই হন না কেন, আপনি আমার সাথে কথা বলে আপনার কোনো ক্ষতি হবে না, আপনার বরং সুবিধাই হতে হবে। তো যাই হোক, এরপরে বলে যে হ্যাঁ, তুই এখানে কেন আসছিস? তখন ওনার ভয়েস চেঞ্জ হয়ে যায় আবার।
তখন বলে যে আমি এখানে কেন আসছি তুই জানিস না, তুই এই লোকটার এরকম ক্ষতি করলি কেন? তখন বলে যে এই লোকটার ক্ষতি করছে, এই লোকটা যে কাজটা করছে এই কাজটা ভালো করে নাই, এই লোকটা লাশটা বিক্রি করছে এমন একজনের কাছে বিক্রি করছে যে লোকটা কালো জাদুর সাধনা করে, আমাকে কষ্ট দেওয়ার চেষ্টা করতো, আমাকে মেরে ফেলতো। তো এইরকম কাজ করার জন্য আমি এই লোকের ব্যবহার করছি। আর এই লোকটা তো তুই এসে কিছু করতে পারবি না, এই লোকটা তো আমি অর্ধেক খাইয়ে ফেলছি, আর একটু বাকি আছে, আর কয়েকদিন পরে এই লোক মারা যাবে। তখন হঠাৎ করে কিছু না বলেই সেই জিনটা চলে যায়। জিনটা হচ্ছে অন্য ধর্মের জিন ছিল। তো ফাতেমান্টি পরবর্তী বাসায় চলে আসে আবার দাদাজির সাথে কথা হয়। দাদাজিরা ওনাকে বলে যে ও যে তোমাকে বলছে যে ও খাইয়ে ফেলছে, এই কথাটা ভুল, কিন্তু অন্য একটা কাজ কিন্তু ঠিকই করছে। সেটা হচ্ছে ফরিদ সাহেবের ওয়াইফ কিন্তু তখন 4 মাসের প্রেগনেন্ট। এই ইফেক্টটা হবে হচ্ছে ওনার বাচ্চার উপরে, ওনার বাচ্চার কোনো না কোনো ক্ষতি এই জিনটা করে ফেলছে অলরেডি। তখন বলে যে তুমি এক কাজ করো, তুমি তাড়াতাড়ি ওনার শাশুড়িকে ফোন দাও যে ওনার যেন চেক আপ করা হয়, যেন কী অবস্থায় আছে বাচ্চাটাকে। তখন ফাতেমা আন্টি খুব তাড়াতাড়ি কুইকলি ফোন করে ওনার শাশুড়িকে, যে ফোন করে বলে যে আপনার ওয়াইফ তো আপনার ছেলের বউ তো প্রেগনেন্ট, আপনি একটু তাড়াতাড়ি হসপিটালে যায় খোঁজখবর নেন যে ঠিক মানে দেখেন যে ঠিকঠাক আছে নাকি। তো খুব দ্রুত ওনার শাশুড়ি ওনার ওয়াইফ ছেলের বউকে নিয়ে হসপিটালে যায় দেখে, ডাক্তার টেস্ট করার পরে ডাক্তার যেটা বলে যে বাচ্চাটার মানে গতিবিধি মানে খুব একটা ভালো না, বাট 4 মাসে বাচ্চার একটা যথেষ্ট পরিমাণে একটা পূর্ণতা পায় আর কি। তো এই বাচ্চাটা এরকম পূর্ণতা পায়নি এবং বাচ্চাটা খুব দুর্বল। তো যাই হোক, এর মধ্যে একটা ঘটনা ঘটে যায়, সেটা হচ্ছে হঠাৎ করে একদিন রাত্রেবেলায় ওনার ফরিদ সাহেবের ওয়াইফের ব্লিডিং শুরু হয়ে যায়। তো ওনাকে ইমিডিয়েটলি হসপিটালে নিয়ে যাওয়া হয়। হসপিটালে নিয়ে যাওয়ার পরে যেটা দেখতে পায় সেটা হচ্ছে ওনার মিসক্যারেজ হয়ে যায় কোনো কারণে। তো বাচ্চাটাকে পরবর্তীতে অ্যাবর্শন করতে হয়। তো দাদাজিরা ফাতেমা আন্টিকে বলে যে এই বাচ্চাটাকে আসলে বাচ্চাটা ভালোই ছিল, বাচ্চাটাকে আসলে ওই আর কি ক্ষতি করছে বাচ্চাটার। তো যাই হোক, এখান থেকে এখন বের করা যাবে কিন্তু একটু সময় সাপেক্ষ। আর যে জিনটা ওনার ভিতরে ঢুকছে জিনটা কিন্তু বেশ শক্তিশালী, একটু সময় হয়তো লাগবে কিন্তু বের করা যাবে। আর জিনটা অন্য ধর্মের। তো যাই হোক, এরপর দিন ফাতেমা আন্টিকে বলে যে তুমি প্রিপারেশন নিয়ে যাও, এরপরের দিন যা করার আমাদের করতে হবে। সময় খুব বেশি নাই, কারণ এই জিনটা যত দিন থাকবে এই লোক তত বেশি অসুস্থ হয়ে যাবে এবং একসময় এই লোকটা মারা যাবে। এবং এই লোকটা যদি মারাও যায়, এই লোকটা মারা যাওয়ার পরে কিন্তু এই জিন এদের পরিবারকে ছাড়বে না, এর পরিবারে অন্য কাউকে তখন ধরবে, এই পরিবারকে এই জিন ধ্বংস করে ছাড়বে। তো যাই হোক, তারপরের দিন ফাতেমা আন্টি যায়, ফাতেমা আন্টির সাথে ফাতেমা আন্টির জিনরাও ছিল, যাদেরকে আসলে কেউ দেখতে পায় না, উনি দেখতে পায় আর কি। তো ফাতেমা আন্টি তো যায়, বসার পরে ফরিদ সাহেব নর্মালি কথা বলতেছে। ফরিদ সাহেব আবারও কিছু বলে যে হ্যাঁ কী ব্যাপার, কেমন আছেন? ভালো আছি, এরকম নর্মাল কথা। তখন ফাতেমা আন্টি বলে যে তোমার সাথে কথা বলার জন্য আমি আসছি, তুমি কথা বলো। কথা বলে না। তখন ওনার সাথে যে দাদাজিরা ছিল, দাদাজিরা বলে যে তোমার সাথে যে সরিষার দানাটা আছে, সরিষার দানাটা ওর গায়ে ছিটাও, কথা বলবে। তো সরিষার দানাটা খুব জোরে ফরিদ সাহেবের গায়ে ছুঁড়ে মারে। তখন জিনটা বলে, এই তুই আমার সাথে এরকম করতেছিস কিছুর জন্য, কী জানতে চাইছ বল। তখন বলে যে যখন ওনাকে প্রায় ওই 4টা জিন চারিদিক দিয়ে ঘিরে রাখে, বলে যে তখন জিনরাই ওনাকে বলে যে দাদাজিরাই ওনাকে বলে তুই এই বাচ্চাটার কেন ক্ষতি করলি। তখন বলে যে আমি তো আগেই বলছিলাম এর বংশকে নির্বংশ করবো, এই পরিবারের কাউকে আমি ভালো থাকতে দেবো না, ও যে কাজ করছে এই কাজের কোনো মাফ নাই, ও আমার একটা প্রিয় মানুষকে ও নষ্ট করছে, মরার পরে ও ছাড়ে নেই, যে কাজ করছে এই কাজের ফল ওকে পাইতেই হবে। তখন দাদাজিরা বলে ঠিক আছে, সব কিছুই তোর কথা মানলাম, কিন্তু তুই এই যে নিষ্পাপ বাচ্চাটা যেটা ছিল, এই বাচ্চার ক্ষতি করে তুই ভালো কাজ করিস নাই, তুই তো জঘন্য একটা কাজ করছিস, তুই একটা বাচ্চাকে খুন করছিস, মায়ের পেটে থাকা একটা নিষ্পাপ একটা বাচ্চাকে তুই খুন করছিস, খারাপ, এটার জন্য তোকে শাস্তি পাইতে হবে। তখন তুই বল যে তুই কি করলে ওর কাছ থেকে বের হবি। তখন বলে যে না, আমি কোনোভাবে এখান থেকে বের হব না, কারণ এই আমার কাছে অনেক কষ্ট করে সাধনা করছে, আমি ইন্ডিয়ার একটা জায়গার নাম বলে যে ওখানে ছিলাম, ওখান থেকে অনেক কষ্ট করে সাধনা করে সে আমাকে নিয়ে আসছে, এবং আমার ওর শরীর আমাকে সমর্পণ করছে, তো আমাকে যদি যেতে হয় তো আমাকে একটা শরীর দিতে হবে। তখন দাদাজিরা বলে যে তোকে কোনো শরীর টরিল কোনো কিছু দেওয়া হবে না, আমাদের ধর্মে এসব কোনো কিছু নাই, তো কি এখান থেকে চলে যাবি, যেখান থেকে যেতে পারি সেখানে হয়ে যাবি। তখন বলে যে আমাকে একটা শরীর না দিলে আমি যেতে পারবো না। তবে এর মধ্যে অনেক তর্ক বিতর্ক অনেক কিছু হয়। তো এক সময় ও রাজি হয়, যে বলে যে হ্যাঁ ঠিক আছে আমি যাব, তো আমাকে 7টা খাসি
দিতে হবে। 7টা খাসি কীভাবে দিতে হবে, 7টা খাসি ভালো দেখে 7টা খাসি দামাদামি মানে এক দামে কিনতে হবে। কেনার পরে একটা শ্মশানঘাটের নাম বলে, শ্মশানঘাটে ওই দিন মঙ্গলবার ওই সময় একটা চিতা পড়বে। চিতা পড়ার পরে সন্ধ্যার দিকে দেখবেন যে ওই জায়গাটা পুরোপুরি খালি হয়ে যাবে। তো ওইখানে যে আপনারা 7টা সিঁদুরের কৌটা, মানে 7টা সিঁদুর নেবেন, 7 কৌটা সিঁদুর, 7 করে সিঁদুর দিয়ে একটা বৃত্ত করবেন। বৃত্তের মধ্যে খাসিগুলোকে বাঁধা থাকতে হবে। তো বাঁধা থাকার পরে ওইখান থেকে ওইটা করলে আমি এখান থেকে ওকে ছেড়ে দিব। দাজির আবার ঠিক আছে, ছেড়ে দেওয়া যাবে। তো এরপরে আরও কিছু কাজ আছে, সেটা হচ্ছে ওই খাসিগুলা 3 থেকে 4 দিন পরে ওইখানে আপনারা আবার যাবেন। যাওয়ার পর দেখবেন যে একটা মাথা পড়ে আছে। ওই মাথাটা এই বাসার ঘরের মধ্যে টাঙায় রাখতে হবে, কারণ আমি চলে গেলেও আমার সাথে আমার কিছু সঙ্গী আছে, ওরা কিন্তু যাবে না। আমি যদি চলে যাই তো ওরা ওই মাথাটা যদি দেখে তাহলে ওরা এখান থেকে চলে যাবে। তো দাদাজিরা বলে এইসব কোনো কিছু করতে পারবো না, তুমি যদি যাও, তুই যদি যাস তো তোর সব সঙ্গী সাথে নিয়েই যাবি। তখন যাই হোক অনেক কথা কাটাকাটি পরে এক পর্যায়ে ওই রাজি হয়। তো যেভাবে বলে আর কি, তো সেইভাবে ওই খাসিগুলোকেও হয়ে দেওয়া হয়। দেওয়ার পরে এই মানে একটা ভোগ দেওয়া হয় বলতে গেলে। এই ভোগটা দেওয়ার পরে তো তার কিছুদিন 3-4 দিন পর থেকে হাসান সাহেবের শরীর খুব দুর্বল হয়ে যায়। তো দাদাজিরা বলে যে এখন ও দুর্বল হয়ে যাবে, কিন্তু আস্তে আস্তে ও নর্মাল হয়ে যাবে। কিন্তু দাদাজি ফাতেমা আন্টিকে একটা শর্ত দেয় যে এই লোককে আমরা সুস্থ করলাম শুধুমাত্র তোমার অনুরোধে। এই লোককে কিন্তু এখন ঈমান আনতে হবে, এই লোককে কালেমা পড়তে হবে এবং এই লোক যেন নামাজ পড়ে এটা আমাকে নিশ্চিত করতে হবে। তো ফাতেমা আন্টি বলে যে ঠিক আছে, আমি পরিবারের সাথে কথা বলবো, এই ব্যাপারটা বলবো। তো ফাতেমা আন্টি ওনার মা এবং ওনার ওয়াইফকে বলে যে আপনার হাজব্যান্ড লোক দেখানোর জন্য নামাজ পড়ে, ওনার ভিতরে আসলে ঈমানের ছিটে ফোটাও নাই। তো যাই হোক ফরিদ সাহেব সুস্থ হওয়ার পরে ফরিদ সাহেব বলে যে না, আমি এখন থেকে উনি কলেমা পড়ে এবং উনি বলে যে না, আমি এখন থেকে আসলেই নামাজ পড়বো, আমার ভিতর থেকে নামাজ পড়বো, আল্লাহর জন্য নামাজ পড়বো এবং আমি কোরআন শরীফ পড়াও শুরু করব এবং আমি 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমি জীবনে অনেক বড় একটা ভুল করছি, আমি আর এরকম ধরনের কোনো কাজ করবো না। উনি কিন্তু প্রায় 15 বছর ধরে মর্গে কাজ করতো এবং অনেক লাশই কিন্তু এরকমভাবে বিক্রি করেছিল, যে কাজটা খুব খারাপ। এবং উনি যে লাশটা বিক্রি করেছিল সেই লাশটা, ওটার জন্য ওনার এই সমস্যাগুলো হয়। তো পরবর্তীতে ওই লোকটা এখন ভালো আছে, উনি বর্তমানে 5 ওয়াক্ত নামাজ পড়েন। তো এটাই ছিল আমার ঘটনা। ডিয়ার লিসেনার, আশা করি এই এপিসোডের মধ্যে আপনারা যে ঘটনাগুলো শুনতে পারলেন প্রত্যেকটি ঘটনাই ভালো লেগেছে। প্রতিনিয়ত এই ধরনের বাছাই করা ভয়ানক ঘটনা শুনতে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আপনারা যাতে খুব সহজেই বাছাই করা ভয়ানক ঘটনাগুলো শুনতে পারেন, এই কারণেই বিভিন্ন জায়গা থেকে এই ঘটনাগুলো খুঁজে বের করে প্রতিনিয়ত রাত 10টা বাজে পাবলিশ করা হয়। তবে আপনারা এই বাছাই করা ভয়ানক ঘটনাগুলো অনেক পছন্দ করে থাকেন, তাই আমি প্রতিনিয়ত বিভিন্ন জায়গা থেকে এই ভয়ানক ঘটনাগুলো বাছাই করে প্রতিনিয়ত রাত 10টা বাজে পাবলিশ করে থাকি। যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমি তাদেরকে বলতেছি আপনারা প্রতিনিয়ত এই চ্যানেলে ঘটনা শুনতেই থাকুন। অবশ্যই আপনারা দেখতে পারবেন আমি সব থেকে বাছাই করা ভয়ানক ঘটনাগুলো এই চ্যানেলে পাবলিশ করে থাকি। আপনারা চাইলে এই চ্যানেলে ঘুরে আসতে পারেন। এই চ্যানেলে অসংখ্য এপিসোড পাবলিশ করা আছে যা শুধুমাত্র বাছাই করা ভয়ানক ঘটনা। তবে আপনাদের মাঝে কোন ঘটনাগুলো ভালো লাগে, আর যে রাসেল ভাই, আফনান ভাই, ডক্টর আলিফ ভাই, এদের মাঝে কার ঘটনা সব থেকে আপনার কাছে প্রিয়, অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। আমি পরবর্তী এপিসোডে ঠিক সেই ধরনের ঘটনা দেওয়ার চেষ্টা করব। তো আজকের জন্য এখানেই বিদায় নেব। আবারও আগামীকাল নতুন কিছু বাছাই করা ভয়ানক ঘটনা নিয়ে আপনাদের মাঝে চলে আসব। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।